দৈহিক স্টোরিতে স্বাগতম। আমাদের গল্প এখনো শেষ হয়নি, ফিরে এসেছি অন্য গল্প পরিচয়ে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাত 11টা। ক্যান্টনমেন্টের মিটিং রুমে গম্ভীর মুখে বসে আছে জেনারেল ওয়াকার। তার সামনে দাঁড়িয়ে আছে সাব্বির। জেনারেল ওয়াকার থমথমে মুখে সাব্বিরকে এক পলক দেখে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, তোমার সাহস দেখে বারবার অবাক হই আমি। তুমি কার হুকুমে এতগুলো লোককে গুলি করে হত্যা করলে? জানো এতে দেশের ভাবমূর্তি কেমন হতে পারে? জানো তুমি হাই পাওয়ারফুল দেশগুলো থেকে সেনাবাহিনীর উপর কিরকম প্রভাব পড়তে পারে? সাব্বির নির্বিকার ভঙ্গিতে বলে, আমার ওসব জেনে কোনো লাভ নেই স্যার। আমি এই আর্মি পোশাক পরে দেশকে শত্রুমুক্ত আর নিরাপদ রাখার অঙ্গীকার করেছিলাম এবং আমি সবসময় দায়িত্ব পালন করব। জেনারেল ওয়াকার সাব্বিরের এমন কথা শুনে কিছুটা দমে যান। নরম কণ্ঠে বলেন, এভাবে হয় না সাব্বির। আমি জানি তুমি তুখোর, মেধাবী এবং সাহসী, তাই বলে এই নয় তুমি বারবার শত্রুদের হত্যা করে ফেলবে। স্যার, স্যারো গ্যাংয়ের লিডার জনাথন আর ওর ডানহাত নিক্সন আমাকে হত্যা করতে এসেছিল। আমার পরিবারকে ধ্বংস করতে অত্যাধুনিক বোমা নিয়ে এসেছিল। আমি আমার পরিবারকে রক্ষা করতে সবকিছু করতে পারি। ও তো সামান্য নিক্সন। আমি চাইলে সব শত্রুকে ধ্বংস করে দিতে পারি। সবার আগে আমার দেশ, তারপর পরিবার। জেনারেল ওয়াকার খানিকক্ষণ চুপ থেকে বলে ওঠেন, আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের এই বাহিনীর জুনিয়র অফিসার তোমার উপর খুব রেগে আছে। তোমার কারণে তাদের শান্তিরক্ষা মিশন ঝুঁকিতে পড়ছে বলে মনে করে। তারা তোমাকে থামতে বলেছে। ওইসব জুনিয়র অফিসারকে গণনার সময় নেই স্যার। ওরা টাকার পাগল। শান্তিরক্ষা মিশনের নামে ওরা আফ্রিকায় পচা নর্দমার পানি খেতে রাজি। ওদের দেশপ্রেম নেই। আমি সুপারিশ করব, আপনি কঠোর হন। ঠিক আছে, আমি কথা বলবো তাদের সাথে। তুমি তোমার কাজ চালিয়ে যাও। সম্পূর্ণ ডিভিশন তোমার সাথে আছে। ধন্যবাদ স্যার। কথাটা বলে দ্রুত বেরিয়ে আসে সাব্বির নিজের অফিস কক্ষের দিকে। রাত 12টা ছুঁই ছুঁই। চেয়ারে শরীর এলিয়ে দিয়ে সাব্বির চোখটা বন্ধ করে রেখেছে। এমন সময় দরজায় নক করে কেউ। সাব্বির চোখ মেলে সেদিকে তাকায়। হোপ দাঁড়িয়ে। সাব্বির হোপকে দেখে ইশারে ভেতরে আসতে বলে। হোপ খানিকটা বিব্রত হয়ে এগিয়ে এসে বলে, সরি স্যার, আপনাকে মাঝরাতে বিরক্ত করতে এলাম। বলো হোপ, কি বলবে? স্যার, আপনার হুমকি দেওয়া নাম্বারটা সাউথ আফ্রিকার। আমার মনে হচ্ছে জোনাথন নিজে আপনাকে হুমকিটা দিয়েছিল। আমি ওর পুরো নাম্বার ট্র্যাক করেছি, আর যা জেনেছি তা জানলে আপনি চমকে যাবেন। সবাই দিতে পারে হোপ, কিন্তু তা বাস্তবায়ন করতে হলে বহুত সময় লাগে। যে সাহস ওদের নেই। তুমি বলো, কি জানতে পেরেছো? জোনাথনের নাম্বার থেকে লাস্ট কল ছিল বাংলাদেশের কারো সাথে। সেখানে 10 মিনিট কথা বলে। ওদের কল রেকর্ডটা আমি সংগ্রহ করতে না পারলেও আমি বাংলাদেশের নাম্বারটা ট্র্যাক করে লোকেশন বের করে ফেলেছি। সাবাস হোপ, দ্রুত লোকেশনটা জানো আমায়। আমি দ্রুত সেখানে অভিযান চালাতে চাই। এভাবে এই জনাথনকে নিয়ে দীর্ঘদিন কাজ করার আগ্রহ আমার আর নেই। স্যার, আমরা কি তবে প্রস্তুত হয়ে যাব মিশনের জন্য? হোপ, আমি কখনোই এ ধরনের আচরণ পছন্দ করি না। তোমাকে আমি মিশনের প্রস্তুতি নয়, বরং আমাদের টিমকে ডেকে আনতে বলেছি। তাদের ডেকে নিয়ে আসো। সবার সাথে কথা বলবো, তারপর সিদ্ধান্ত। সরি স্যার, আমার মনে হয় আজ মিটিং না করাই ভালো। আপনি ক্লান্ত, আর সেই সাথে আমি আরও ভালোভাবে লোকেশন জেনে নিই। ওকে হোপ, তুমি তোমার কাজ চালিয়ে যাও। এসো এখন। হোপ সাব্বিরকে স্যালুট করে বেরিয়ে যায়। সাব্বির আগের মতোই চেয়ারে শরীরটা এলিয়ে দেয়। ইদানিং শরীরটা নিয়ে বেশ সমস্যায় আছে সে। প্রতিটা অঙ্গে ব্যথা। সাব্বির চোখ বন্ধ রেখেই ভাবতে থাকে মিশনের কথা। এমন সময় ওর ফোনটা কেঁপে ওঠে। চোখ মেলে তাকিয়ে ফোনটা হাতে তুলে নেয়। তিশা ফোন করেছে। সাব্বির অজান্তেই হেসে দিয়ে কলটা রিসিভ করে। জনাবা কেমন আছে? জনাব তেমন ভালো নেই। বমি আর মাথা গোড়া নিয়ে কাহিল অবস্থায় আছি। একটু মানিয়ে নিতে থাকো তিশা। এবারই প্রথম, তাই একটু বেশি সমস্যা হচ্ছে। বেশি কথা বলো কেন? তুমি কি আমার শাশুড়ি আম্মুদের চেয়েও বেশি বোঝো? তারা বলছে এক কথা আর তুমি পণ্ডিতের মতো আরেক কথা বলো। আরে পাগলি, রেগে যাচ্ছ কেন? তা শুনি, আমার দু আম্মু কি বলেছে তোমাকে? তারা বলেছে আমার মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে একা থাকতে থাকতে। আমার সঙ্গী প্রয়োজন। তারা এটাও বলছে আমি যেন ক্যান্টনমেন্টে চলে যাই। তুমি তো সারাদিনই নিজের অফিস রুমে থাকো। আমি গেলে না হয় কিছুটা গল্প করব। না তিশা, তুমি বাসাতে ভালো আছো। আমি সত্যি
এখন ক্যান্টনমেন্টে আছি, তবে এই না যে বসে বসে ঝিমাচ্ছি নিজের অফিসে। তা কি করলে সারাদিন শুনি? কোথায় কতগুলো গরুর জন্য ঘাস কেটে আনলে? আমি একজন মেজর জেনারেল, একটা ইউনিটের প্রধান, আমি কেন ঘাস কাটবো? বাহ বাহ, নিজেকে দেখছি খুব বড় ভাবছো। বাসায় এসো একবার, তারপর মজা বোঝাবো। ভুলে যেও না, বাসায় কিন্তু তোমার মেজর জেনারেল ভাব চলবে না। এখানে তুমি নিতান্তই একটা শিশুর বাবা। তোমাকে দিয়ে আমার হাত পা না টিপিয়ে নিলে আমার নাম তৃষা নয়। ওহো, ভুল বললে। তোমার নাম তিশা হলেও তোমার আরেকটা পরিচয় আছে। তুমি এই অধম মেজর জেনারেল সাব্বিরের স্ত্রী, তার সন্তানের আম্মু। হয়েছে হয়েছে, তোমার বউ হতে আমার বইয়েই গেছে। সে যাই বলো, তুমি আমার বউ হয়ে বসে আছো আমার বাড়ি। তিশা বেশ কিছুটা নরম হয়, শান্ত কণ্ঠে বলে ওঠে, বলছি, বাসায় কবে আসবে সাব্বির? অনেক দিন তো হলো বাসায় আসলে না। সেই দিন ভোরে আসলে, একটুও কথা বললে, তারপর বেরিয়ে গেলে, আর ফিরলে না। বলছি, ক্যান্টনমেন্ট তো আমাদের বাড়ি থেকে খুব কাছে, তাহলে বাসায় এসে দুপুরে খেয়েও তো যেতে পারো। তা পারি তিশা, কিন্তু ক্যান্টনমেন্টের একটা নিয়ম আছে, হুট করে কেউ ক্যান্টনমেন্ট ছেড়ে দিতে পারে না। আমি এখন ইউনিটের প্রধান, বলো কি করে নিয়ম চেন অফ কমন ভঙ্গ করি? বুঝেছি জনাব। তা বাসায় কবে আসবে ঠিক করেছো? আমার কিন্তু এখন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, সারাক্ষণ তোমার কথা ভাবি। বুঝতে পেরেছি আমি তিশা, একটু আগে মিটিংয়ে গিয়েছিলাম, সম্ভবত আজ সকালে বেরিয়ে পড়বো মিটিংয়ের উদ্দেশ্যে। আবারও ঢাকার বাহিরে মিশন? তুমি একের পর এক মিশন কমপ্লিট করেই চলেছ, ক্লান্ত হলে না? তা তো লাগে তিশা, কিন্তু আমি নিরুপায়। যে মিশনটা কাঁধে নিয়েছি তা পূরণ না করা পর্যন্ত দীর্ঘমেয়াদে ছুটি নেই। বুঝেছি। তোমার কাঁধের কি হলো? এখনো কি ব্যথা আছে? ক্ষত শুকিয়ে গেল, ব্যথাটা আছে। তাছাড়া পুরো শরীরে ভীষণ ব্যথা, উঠলে বসতে পারি না, আর বসলে ইচ্ছে করছে না। আমি কি একবার ক্যান্টনমেন্টে আসবো? কিছু চেক আপ করেই চলে আসবো বাসায়। আমি সুযোগ পেলে যাওয়ার চেষ্টা করব। 6 মাস চলছে প্রেগন্যান্সির, এই সময়ে অত নড়াচড়া করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে সাব্বির। স্বামীর শরীর ব্যথা আর স্ত্রী ডাক্তার হয়েও কি ঘরে বসে থাকতে পারে? আমি ক্যান্টনমেন্টে যাবই। না তিশা, এটা ভুলেও করবে না, আমার হুকুম এটা। চুপচাপ ফোন রেখে ঘুমিয়ে পড়। আমি একটু ঘুমাবো, শরীর ভালো লাগছে না। ঠিক আছে, ঘুমাও। তুমিও ঘুমাও, এত রাত জেগে থেকো না তিশা, প্লিজ। ওপাশ থেকে আর কথা ভেসে আসে না, তার বদলে ফোপানোর শব্দ ভেসে আসে, যা সাব্বিরের হৃদয়ে কাঁপিয়ে দেয়। দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সাব্বির ছুটতে থাকে পার্কিংয়ের দিকে। তিশার ফোপানো দেখে দরজার পেছন থেকে বেরিয়ে আসেন নাজিয়া চৌধুরী আর রাহেলা বেগম। তার দুজন এত রাতে তিশা কি করছে দেখতে রুমে এসেছিল, তবে সাব্বিরের সাথে তিশার কথা বলা শুনে আর ভেতরে আসেনি। তবে এখন না এসে আর পারছেন না তারা। ধীর পায়ে দুজনেই তিশার দুপাশে এসে বসেন। নাজিয়া চৌধুরী তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, না আম্মু, ও কিছু বলেনি, এমনি আমার কান্না পাচ্ছে কেন যেন। রাহেলা বেগম তিশার কপালে চুমু দিয়ে বলেন, মারে, তোর মনের অবস্থা আমরা বুঝি। এত বছর সংসার জীবনে তোর বাবাদের ছাড়া আমরাও থাকতে পারিনি। পরিবারের সবাই থেকেও যেন কিছু একটা নেই, শূন্য শূন্য অনুভব হতো। তোরও হয়তো সেই রকমই হচ্ছে। হ্যাঁ আপা, এটাই হবে। তার উপর ফার্স্ট প্রেগনেন্সি, এই সময় পাগলটাকে কাছে না পেয়ে পাখিটা মনমরা হয়ে গিয়েছে। বলছি আপা, তিশাকে একবার সাব্বিরের কাছে নিয়ে গেলে হতো না? সকালে যাবে, বিকেলেই চলে আসবে। ও তো ক্যান্টনমেন্টেই বসে আছে। আমিও তা বলেছিলাম তোমাদের ছেলেকে, কিন্তু ও আমাকে ধমক দিয়ে সরাসরি হুকুম দিল আমি যেন ভুলেও ক্যান্টনমেন্টের দিকে পা না বাড়াই। তাই নাকি? দেখি, ওকে আমি ফোন দিচ্ছি। কেন ও তোকে বারণ করবে? ও কি একাই আর্মি অফিসার? আমাদের বৌমাও কম কিসে, সে নিজেও ডাক্তার। তুই চিন্তা করিস না মা, আমি কালকেই তোকে ক্যান্টনমেন্টে নিয়ে যাব, আর ওই বদমাসের কান টেনে দিব। নাজিয়া চৌধুরীর কথা শুনে ফিক করে হেসে দেয় তিশা। নাজিয়া খানমও তিশার চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন, এই তো আমাদের বৌমা হেসেছে আপা। পাগলিটা আমাদের পাগলকে খুব বেশি ভালোবেসে ফেলেছে।
সবই বুঝলাম আপা, কিন্তু ছেলেটা যখন বৌমাকে যেতে নিষেধ করেছে তখন না নিয়ে যাওয়াই ভালো বলে মনে করি। নাজিয়া চৌধুরী বেশ চিন্তায় পড়ে যায়। চিন্তিত কণ্ঠে বলেন, তা অবশ্যই ঠিক আপা, কোনো কারণ ছাড়া তো ছেলেটা নিষেধ করতো না। মা তিশা, তুই এখন শুয়ে একটু ঘুমানোর চেষ্টা কর, দেখি আমি ছেলেটাকে ফোন দিয়ে একটু কথা বলি। একটু বকে দেবে কিন্তু আম্মু। আচ্ছা দেব, এখন ভালো মেয়ের মতো ঘুমিয়ে পড়ো মা, রাত অনেক হয়েছে। আপা চলো আমরা যাই। ড্রয়িং রুমের সোফায় চায়ের কাপ হাতে বসে আছে রাহেলা বেগম আর নাজিয়া চৌধুরী। দুজনের চেহারাতেই চিন্তার ছাপ। বাসায় আদিল সাহেব, সাইম চৌধুরী দুজনেই গলফ খেলতে চট্টগ্রামে গিয়েছেন। বাসায় পুরুষ মানুষ নেই, রাহু ঘুমিয়ে, দুজনেই চুপচাপ চায়ের কাপে চুমুক দিচ্ছে। এমন সময় রাহেলা বেগম বলেন, আপা, মেয়েটা তো ছেলের চিন্তায় প্রায় পাগল হয়ে যাচ্ছে। কোনোভাবে কি ছেলেটাকে বাসায় এনে রাখা যায় না কয়েকটা মাস? তা সম্ভব হলে তো পাগলিটাই থাকতো আপা। তুমি হয়তো জানো না, এরা দুজন একে অপরকে বহু আগে থেকেই ভালোবাসে। একটা সময় দুজনেই দুই প্রান্ত ছিল। বিশেষ করে ছেলেটা তিশার পাগল, ওর জন্য সব করতে পারে। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সাব্বিরের কাজ শেষ হওয়া মাত্রই ও ফিরে আসবে বাসায়। তাই যেন হয় আপা। ছেলেটাকে এত বছর পর দেখলাম, অথচ একটা দিনও ভালো মতো বসে কথা বলতে পারলাম না। ওর কাজ আর কাজ। বলি, আমি আরও আর্মিদের তো দেখেছি, কই তাদের তো এত কাজ নেই। 2-4 মাস পর 15-20 দিন থেকে যায় বাসায়। আপা তুমি হাসালে, তুমি যাদের দেখেছ তারা হলো সৈনিক, আর তোমার ছেলে মেজর জেনারেল, একটা ইউনিটের প্রধান। সাব্বির আর্মিতে জয়েন করার আগে 36 মাস ট্রেনিং নিয়েছে, আর সৈনিকরা মাত্র 6 মাসেই জয়েন করে। রাহেলা বেগম কিছু বলতে যাবেন, তার আগে বাহিরে গাড়ির শব্দ কানে আসে। চমকানোর ভঙ্গিতে একে অপরের দিকে তাকিয়ে এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেন। সাব্বির গাড়ি পার্কিং করে নামতেই দরজার দিকে তাকায় আর দেখে তার দুমা চায়ের কাপে হাতে দরজায় দাঁড়িয়ে আছেন। সাব্বির মুচকে এসে তাদের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আরে আমার দুই আম্মাজান এত রাতে চা খাচ্ছে যে, ঘুম ধরে না বুঝি? না রে বাবা, পাগলিটা নিয়ে চিন্তা আছি। তোকে ছাড়া ঘুমোতেই চায় না। ওকে বুঝিয়ে সুঝে ঘুম পাড়িয়ে দেওয়ার চক্করে আমাদের রাত জাগার অভ্যাস হয়ে গেছে। নাজিয়া চৌধুরী ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান আর দেখতে পান সাব্বির কেমন যেন ছটফট করছে। চট করে বুঝে ফেলেন তিনি ছেলের মন, তাই দ্রুত বলেন, বাবা তুই ঘরে যা আগে, আমরা ঘুমাতে যাব। আপা চলো চলো রুমে যাই। সাব্বির এই কথাই অপেক্ষা ছিল। সে আর দেরি না করে এক দৌড়ে রুমে চলে যায়। ছেলের দৌড়ে যাওয়া দেখে নাজিয়া চৌধুরী মুখ চেপে হেসে বলে, দেখলে আপা, তোমাকে বলেছিলাম না ছেলেটা ওর বাবাদের মতোই বউ পাগল হয়েছে। গুলির ব্যথা সহ্য করে নিলেও শখের নারীর চোখের পানি এরা সহ্য করতে পারে না। যা বলেছ আপা, মেয়ের ফোপানো শুনে ছেলেটা পাগলের মতো ছুটে এসেছে। চলো রুমে যাই, ঘুম পেয়েছে, এখন একটু নিশ্চিন্তে ঘুমাবো। মাঝরাতে নিজের শরীরের উপর কারোর হাত পা অনুভব করে ভয়ে শিউরে ওঠে তিশা। ভয়ে ভয়ে মাথাটা ঘুরিয়ে যে পেছন দিকে তাকাতে যাবে, অমনি সাব্বির ফিস ফিস করে বলে ওঠে, পেছন ফিরে তাকাতে হবে না পাগলি, ঘুমাও, আমি সেরেছি। তিশা চমকে ওঠে। সে সাথে অজানা এক প্রশান্তিতে মন ভরে যায় ওর। তবু কিছুটা তুতলিয়ে বলে, তো তো তুমি এখানে কখন এলে? তুমি না তখন আমাকে ঘুমাতে বললে, সাথে নিজেও ঘুমালে? সাব্বির তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ঘুমাতে দিলেটা কই? তোমার ফুফানো শুনে কি আর চোখের পাতা এক করতে পেরেছি বলো? তিশা ফিক করে হেসে দিয়ে বলে, বাহ বাহ, আমি অবাক হচ্ছি। আমার মেজর জেনারেল হাজবেন্ড এতটা বউ পাগল হলো কবে থেকে? কবে থেকে হয়েছি জানি না, এখন কথা বাদ দাও, চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও, যেমনটা একটু আগেই ঘুমাচ্ছিল। না,
আমি আর ঘুমাবো না, ঘুমালেই তুমি চলে যাবে। এখন ভালো বইয়ের মতো ঘুমাও, আমিও একটু ঘুমাই, সকালে নাস্তা করব একসাথে। সত্যি বলছো তো? সত্যি। এখন ঘুমাও। ঠিক আছে, আমাকে জড়িয়ে ধরে থাকো, আমিও নিশ্চিন্তে ঘুমিয়ে যাই। সাব্বির তিশাকে আলতো করে জড়িয়ে ধরে চোখ বুজে ফেলে। উনি প্রশান্তির এক ঘুমে হারিয়ে যায়। সকাল 10টা। আধো আধো চোখ মেলে তাকাই সাব্বির। পাশে বসে আছে তিশা। সাব্বির মুচকে এসে তিশার গাল টেনে দিয়ে বলে, গুড মর্নিং বউ। ঘড়ির দিকে তাকিয়ে দেখো জনাব, এখন আর গুড মর্নিং নয়, বলতে হবে গুড ইভিনিং। 10টার পার হয়ে গেছে। তিশার কথা শুনে লাফিয়ে উঠে বসে ঘড়ির দিকে তাকায়। 10টা বেজে গিয়েছে। বিস্ময়কর চাহনিতে তিশার দিকে তাকিয়ে বলে, 10টা বেজে গিয়েছে, তুমি আমায় আরো আগে ডেকে দাওনি কেন? ইস, সকালে আমার একটা মিটিং ছিল। ডেকেছি জনাব, কিন্তু তুমি এমন গভীর ঘুমে ছিলে যে আমার কথা তোমার কান পর্যন্ত পৌঁছায়নি। আসলে ঠিক বলেছো তিশা, আবেগগুলো দিন পর এমন প্রশান্তিক ঘুম ঘুমালাম। তোমার ঘুম হয়েছিল? হ্যাঁ হয়েছ। এখন ক্ষুধা পেয়েছে, ডাইনিং টেবিলে চলো। তুমি খাওনি কেন এখনো? জামাইকে নিয়ে খেতে বসবো, তাই খাইনি। এখন কথা না বলে ফার্স্ট চলো, ক্ষুধা লেগেছে। একটু অপেক্ষা করো, আমি চট করে বাথরুম টয়লেটের কাজ শেষ করে আসছি। ইস, তোমার লজ্জা শরম নেই নাকি? স্ত্রীর সামনে আবার শরম? থাকো, আমি আসছি। ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে বসে আছে রাহেলা বেগম আর নাজিয়া চৌধুরী, সাথে তাদের আদরে মেয়ে রাহা। রাহেলা বেগম অনেকবার রাহাকে খেতে বললেও সে ভাইয়ের জন্য বসে আছে। তবে এখনও ভাইয়ের আসার পাত্তা নেই দেখে কিছুটা রাগী কণ্ঠে বলে, আম্মু, ভাইয়া এখনো আসছে না কেন? আমার তো অনেক ক্ষুধা পেয়ে গেল। তোকে তো বললামই মা, তুই খাওয়া শুরু কর। তুই তো কথা কানেই তুলছিস না। আর একটু থাক আপা, তারপর দেখবে ভাইয়ার জন্য অপেক্ষা করার শখ মিটে যাবে। গপ গপ করে সব খাবার খেয়ে নিবি। তুমি চুপ কর তো মা, সব সময় বেশি কথা বলো। তোমরা দুজনে তো ভাইয়ার জন্য অপেক্ষা করছো, তোমাদের বুঝি ক্ষুধা লাগেনি? লেগেছে একটু, তবে ওটা আমরা সহ্য করে নেব। তুই খাওয়া শুরু কর মা, তোর ভাই অনেক দিন পর বাসায় এসেছে, একটু শান্তিতে ঘুমাচ্ছে। একটু পর আসলে আমরা খেতে শুরু করব। নাজিয়া চৌধুরীর কথা শেষ হতে সিঁড়ি পেয়ে সাব্বির আর পেছনে তিশাকে নামতে দেখে রাহা বলে ওঠে, এই তো ভাইয়া চলে এসেছে, এবার খাওয়া শুরু করো আম্মুরা। তোর আর পাকনা কথা বলতে হবে না, খাওয়া শুরু কর। বৌমা বসো। সাব্বির তিশাকে নিয়ে চেয়ারে বসেই রাহা বলে ওঠে, ভাইয়া তুমি হঠাৎ কোথা থেকে আসলে? ক্যান্টনমেন্ট থেকে এসেছি। কেন? না এমনি, তুমি দেখি নিশাচর পাখির মতো হঠাৎই তালে কুহু করে ডেকে দিনের বেলা হারিয়ে যাও। যা বলছিস বোন, কাজের চাপে তোদের সময় দিতে পারছি না। এই যেমন দেখ, এখন খাওয়া শেষ করে আবার 2-3 মাসের জন্য ডুব দেব। আমার টিকিটাও খুঁজে পাবি না। আবার দেখবি কোনো এক রাতে আমি হাজির। আমার ভাতিজার কে কবে পাবো ভাইয়া? আমার খুব খেলতে ইচ্ছা করছে। আমার ভাতিজার সাথে সে আমার ফুপি ফুপি বলে ডাকবে, তাই না? তাতে ডাকবে। এখন খাওয়া শুরু করো আপা। আম্মুরা, তোমরাও খাওয়া শুরু করো। আর আমি কি চেয়ে চেয়ে দেখবো? চেয়ে দেখবে কেন? তাহলে আমাকে খেতে বলছো না কেন? কারণ তোমাকে আজ আমি নিজ হাতে খাইয়ে দেব। নাও, মুখ খোলো ভালো মেয়ের মতো। খাওয়া দাওয়া শেষ করে খানিকক্ষণ বিশ্রাম নেই সাব্বির। এমন সময় তিশা রুমে এসে সাব্বিরের পাশে বসে। সাব্বির খানিকক্ষণ তিশার দিকে এক মনে চেয়ে থেকে তিশার কপালে ছোট্ট করে চুমু দিয়ে বলে, তিশা, এবার আমাকে যেতে হবে। আবার কবে আসবে? বলতে পারছি না কবে আসবো, তবে এটা জেনে রাখো, আমার কাজ দ্রুত শেষ করে বাসায় ফিরে আসবো। অপেক্ষায় থাকবো তোমার, সাবধানে থাকবে। আচ্ছা। দ্রুত তিশার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে সাব্বির। গাড়ির ড্রাইভিং সিটে বসে মোবাইলটা অন করতে দেখতে পাই হোপের মেসেজ। স্যার, সবাই এসে গিয়েছে, আপনার অপেক্ষায় আছি। সেই সাথে জেনারেল স্যার জরুরি তলব করেছে আপনাকে।
সাব্বির মেসেজটা পড়ে দ্রুত হাতে জবাব দেয়। বাসায় এসেছিলাম হোপ, সবাইকে প্রস্তুত থাকতে বলো, আমি এক্ষুনি আসছি। বিদ্যুৎ গতিতে গাড়ি নিয়ে সাব্বির চলে আসে ক্যান্টনমেন্টে। গাড়িটা পার্কিংয়ে রেখে এক দৌড়ে নিজের অফিস রুমে যেতেই দেখতে পায় আবির, আশিক, মাহিন, রায়হান, হোপ আর নেহা বসে আছে। সাব্বিরকে দেখেই তারা দাঁড়িয়ে যায়। সাব্বির নিজের চেয়ারে বসে ওদের সাথে কথা বলতে থাকে। খানিকক্ষণ নীরবতা শেষ করে হোপ বলে ওঠে, স্যার, জেনারেল স্যার জরুরিভাবে মিটিং করতে চেয়েছে আপনার সাথে। তাহলে তোমরা আরেকটু অপেক্ষা করো, আমি জেনারেল স্যারের সাথে মিটিংটা শেষ করে তোমাদের সাথে কথা বলবো। ওকে স্যার। জেনারেল ওয়াকারের সামনে চেয়ারে বসে আছে সাব্বির। ওয়াকার খানিকক্ষণ চুপ থেকে বলে ওঠে, গতকাল রাতে ক্যান্টনমেন্টে ছিলে না কেন সাব্বির? পারিবারিক একটু সমস্যা হয়েছিল স্যার, তাই বাসায় গিয়েছিলাম। তোমাকে কি জোর করে নিয়ে এলাম? মিটিং না হয় পরে হবে। না স্যার, কোনো ব্যাপার না, বলুন কি বলবেন। তোমাকে আবারও ঢাকার বাইরে মিশনে যেতে হবে সাব্বির। গোয়েন্দা বিভাগ থেকে বেশ কিছু সতর্কতার তথ্য পেয়েছি, যা সত্যি হলে ভয়ঙ্কর বিপদ। আমাকে বলুন স্যার। গোয়েন্দা বিভাগ একটি ড্রোন ফুটেজ সংগ্রহ করেছে। বান্দরবান সীমান্তে গহীন পাহাড়ি অঞ্চলে একাধিক কন্টেনার সরবরাহ হয়েছে, যেগুলো সিগন্যাল মিলছে শাওডুগানস এর কোন্ডের সঙ্গে। ধারণা করা হচ্ছে কন্টেনারগুলোতে ভারী অলংকার আছে। তোমাকে এই মুহূর্তে চট্টগ্রাম চলে যেতে হবে। ঠিক আছে স্যার, আপনি আমাদের যাওয়ার ব্যবস্থা করুন, আমি আমার টিমের সাথে মিটিং করে নেই। ওকে। সাব্বির দ্রুত নিজের অফিস রুমে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বলে, সবাই মন দিয়ে শোনো, আমাদের আবারও মিশনে যেতে হবে। মিশনটা বেশ বড়, কবে ঢাকায় ফিরবো তার ঠিক নেই। তোমরা কি প্রস্তুত? আমরা সবসময় প্রস্তুত স্যার। একটু পরই হেলিকপ্টার ল্যান্ড করবে, তোমরা দ্রুত সবকিছু গুছিয়ে নিয়ে উঠে পড়ো। আর নেহা, তুমি একটু বসো। সবাই চলে যেতে সাব্বির নেহাকে বলে, আমি শুনেছি তুমি প্রেগনেন্ট নেহা। জি স্যার। আমার স্ত্রী তিসাও প্রেগনেন্ট, সে সম্পূর্ণ বেড রেস্টে। আমি চাই তুমি সম্পূর্ণ বেড রেস্টে যাও। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় নেহা, বড় ভাই হিসেবে এটাই আমার অনুরোধ। তুমি বাসায় না গেলেও দুজন নার্স সব সময় ক্যান্টনমেন্টেই তোমার সাথে থাকবে। তুমি চিন্তামুক্তভাবে থাকো, আবির সম্পূর্ণ ভালো থাকো। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। শুধু একটা অনুরোধ, আবিরকে সাবধানে থাকতে বলবেন। ঠিক আছে, তুমি ভারী এই ইউনিফর্ম ছেড়ে সিভিল কমফোর্টেবল ড্রেস পরে থাকতে পারো। আর হ্যাঁ স্যার, বলুন আর কি? পাশাপাশি পুরো ক্যান্টনমেন্টের ওপর তীক্ষ্ণ নজর রাখবে। প্রতিটা অফিসার, এমনকি জেনারেল কেউ বাদ দিবে না। সবসময় সবার ফোনের ওপর নজর রাখবে। আমার মন বলছে এই ক্যান্টনমেন্টে শত্রু লুকিয়ে আছে, যারা আমাদের চোখের আড়ালেও কিন্তু আমরা তাদের বন্দুকের ননের সামনে দাঁড়িয়ে আছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে নজর রাখবো স্যার। ধন্যবাদ, এসো এখন। নেহা চলে যেতে সাব্বির উঠে দাঁড়ায়। নিজের পছন্দের M10 রিভলভার আর লেজার বিম কোমরে গুজে নিয়ে বেরিয়ে আসে অফিস রুম থেকে। হেলিকপ্টারে 10 সিটের হেলিকপ্টার ততক্ষণে ল্যান্ড করেছে। সাব্বির হেলিকপ্টারে উঠে বসে, বাকিরা আগে থেকেই বসা ছিল। সাব্বির পাইলটকে ইশারা করতেই পাইলট টেক অফ করে। সবাই নিশ্চুপ। এমন সময় আশিক বলে ওঠে, স্যার, আমাদের কাজটা কি হবে সেখানে? মানে সবার তো একটা না একটা রোল আছে। এটা শুটিং সেট নয় আসিক, আলাদা আলাদা ক্যারেক্টার থাকবে। এটা যুদ্ধক্ষেত্র, এখানে তোমার সব জায়গাতে দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। বুঝছি স্যার, তবু আমি কি করব? তুমি স্নাইপার নিয়ে ঘাটির দিকে 24 ঘন্টা নজর রাখতে। আমরা মিশন পরিচালনা করব, যেহেতু পুরোটাই পাহাড়ি এলাকা, তাই আমাদের চোখ ফাঁকি দিয়ে দু একটা শত্রু পালিয়ে যেতে পারে। তুমি তাদেরই গুলি করবে। ওকে স্যার। স্যার, আমি একটু ঘুমিয়ে নেই, নয়তো রাতে আমার চোখ ভালোভাবে কাজ করে না। যা বলেছ রায়হান, ঘুমিয়ে নাও। দরকার হলে জলদস্যুদের মতো চোখে চামড়ার বেল্টও লাগিয়ে নিতে পারো, এতে আরো ভালোভাবে সব দিকে দেখতে পাবে। স্লিপিং মাস্ক আছে আমার কাছে স্যার, আমি ঘুমালাম। গুড নাইট। রায়হান ঘুমিয়ে পড়ে আর মাহিন নিজের মতো করে ক্লোরোফর্ম বোম নিয়ে নাড়াচাড়া করতে থাকে। বান্দরবন ঘাটিতে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। হেলিকপ্টার ল্যান্ড করার পরপরই বান্দরবন এর জিওসি এহসান সাহেব এগিয়ে আসেন। সাব্বির হেলিকপ্টার থেকে নেমে তার সাথে হ্যান্ডশেক করে।
তবে এহসান সাহেবের মুখের হাসি ভাবটা দেখে আর চোখে সাব্বির কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এহসান সাহেব, আমি আশায় আপনি কি খুশি নন? না না, তেমন কিছু নয় স্যার। আসলে আমার ইউনিটে ঢাকা থেকে আরেকটা ইউনিটে সে মিশন পরিচালনা করবে, যা আমার জন্য লজ্জাজনক। আমি এই ইউনিটের জিওসি হিসেবে ব্যর্থ। দেখুন এহসান সাহেব, এসব ভাবার কোনো সুযোগ নেই। আমি আপনার ইউনিটে এসেছি আমার মিশন কমপ্লিট করতে, সেই সাথে আপনার সাহায্য নিতে। অনুরূপভাবে আপনার সাহায্য লাগলে আমার ইউনিটে বিনা দ্বিধায় চলে যাবেন। আমরা আর্মি, দেশের সৈনিক, দেশের বিপদে আমরা সবই এক। কিসের ইউনিট, কিসের লজ্জা? চলুন ভেতরে যাওয়া যাক। চট্টগ্রাম সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে। এহসান সাহেব সাব্বিরের এমন কথা শুনে বেশ লজ্জা পায়, সঙ্গে নিজের ভুলটাও বুঝতে পেরে হাসি মুখে বলে, জি স্যার, আসুন আমার অফিস রুমে। সাব্বির ঘুরে তাকিয়ে আশিকদের বলে, আশিক, তুমি তোমার পজিশনটা হোপের থেকে জেনে নেবে। আবির, মাহিন আর রায়হান, তোমরা রেস্টরুমে গিয়ে রেস্ট নাও। তোমাদের করণীয় আমি মিটিং শেষে এসব বলে দেবো। চলুন এহসান সাহেব। মুখোমুখি বসে আছে সাব্বির আর এহসান সাহেব। এহসান সাহেব তবে বেশ বিব্রত অবস্থায় সাব্বিরকে দেখছেন। দুজনেই বেশ খানিকক্ষণ নীরব থেকে সাব্বির বলে ওঠে, সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ কিভাবে চট্টগ্রামের ড্রোন ফুটেজ পেল এহসান সাহেব? আপনি কি এই বিষয়ে কিছু জানেন? আপনার কাছে আমি কিছু গোপন করব না, আমি আপনাকে সবটাই খুলে বলছি, শুনুন। জি বলুন। বেশ কয়েক মাস যাবৎ পাহাড় খুব কাঁপছিল। আমি আমার ইউনিটের ক্যাপ্টেন আর জুনিয়র অফিসারদের নির্দেশ দিয়েছিলাম কারণ বের করতে, কিন্তু তারা সাহস করে এগোতে পারেনি। বলতে পারেন চেইন অফ কমান্ড এখানে তারা ভঙ্গ করেছে, কিন্তু তারা জুনিয়র বলে তেমন শাস্তির ব্যবস্থা করেনি। রাতের আধারে আমি নিজে ড্রোন উড়িয়ে চারপাশ নজর রাখার সময় দেখতে পাই বেশ কয়েকটা কন্টেইনারবাহী গাড়ি পাহাড়ের মাঝ থেকে বেরিয়ে আসছে, আর যার কারণেই পাহাড় কাঁপছিল। বুঝলাম, তারপর কি করলেন আপনি? বিষয়টা আমি গোপন রেখেছি, কেননা আমার সন্দেহ হচ্ছে এদের এত সাহস হবে না আর্মি ক্যাম্পের পাশ দিয়ে এমন ভারী কন্টেইনারবাহী ট্রাক নিয়ে যাওয়ার। আমার মনে হচ্ছে এর সাথে এই ক্যাম্পের কিছু বড় অফিসার জড়িত। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তারা হয়তো কু করবে, আমাকে হত্যা করবে। আপনার ধারণা অনেকটাই সঠিক। আর্মিতে কু একটা কালো অধ্যায়। কথায় কথায় কিছু দেশদ্রোহী জুনিয়র অফিসারকে বোকা বানিয়ে এসব করে নিজেদের স্বার্থ রক্ষা করে। বলুন তারপর কি করলেন? তারপর আমি ভিডিওটা গোপনে ডিজিএফের কাছে প্রেরণ করে দিই। তারপর আপনার আগমন। যা বুঝলাম, আপনি আশঙ্কা করেছেন ওই শত্রুদের সাথে এই ইউনিটেরই কেউ না কেউ জড়িত। তাদের কুয়ের ভয়ে আপনি গোপন রেখেছেন বিষয়টা। জি স্যার। ব্যাপার না, কু করার সাহস আর কেউ করবে না। এহসান সাহেব, আপনি কঠোর হন। চেইন অফ কমান্ড ভঙ্গ করা অফিসারদের এই মুহূর্তে সদর দপ্তরে পাঠিয়ে দিন। আমি জেনারেল স্যারের সাথে কথা বলছি। ওকে স্যার। সাব্বির বেরিয়ে আসে সেখান থেকে। পুরো ক্যাম্পাস 4 বার চক্কর দিয়ে সাব্বির রেস্টরুমে চলে যায়। আবির, মাহিন, রায়হান গভীর ঘুমে। সাব্বির নিজের স্যাটেলাইট ফোনটা অন করে কল দেয় জেনারেল ওয়াকারকে। হ্যালো স্যার, সাব্বির বলছি। বলো সাব্বির, কিছু সমস্যা হয়েছে কি? কিছু সিনিয়র জুনিয়র অফিসার চেইন অফ কমান্ড ভঙ্গ করেছে। আমি তাদের এই মুহূর্তে সেনা দপ্তরে পাঠিয়ে দিচ্ছি। আপনি তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন। ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও, আমি কোর্ট মার্শাল গঠন করে হুকুম দিচ্ছি। ধন্যবাদ স্যার। সাব্বির কথাটা শেষ করে মোবাইলটা বিছানোর পর রাখতেই হোপ রুমে প্রবেশ করে। সাব্বির হোপের দিকে তাকিয়ে বলে, হোপ, তোমার কাজ কত দূর? আশিককে ওর পজিশন বুঝিয়ে দিয়েছ? জি স্যার, আশিককে সব বুঝিয়ে দিয়ে আপনার সাথে কথা বলতে এলাম। সময় হবে? অবশ্যই হবে হোপ, বলো কি বলবেন। আমি পুরো এলাকা ড্রোন উড়িয়েছি, সেই সাথে ড্রোন উড়িয়ে দিয়ে পুরো এলাকা স্ক্যান করেছি। থার্মাল বডি ডিটেকশন সিস্টেমের মাধ্যমে পাহাড়ের নিচে লুকানো বডি হিট ম্যাপ পেয়েছি স্যার। না হলেও রোড ডট ছিল 20 জনেরও বেশি। এটা কি মাটির নিচে বাংকার বানিয়ে ফেলেছে হোপ? জি হ্যাঁ স্যার, খোঁজ নিয়ে জেনেছি এখানে একটা পাথুরে গুহা ছিল, সেটাকেই অনেকটা আলিবারবার 40 দস্যুর গুহার মতো দরজা লাগিয়ে নিয়েছে। বাহ, বেশ বুদ্ধি আছে এদের হোপ। কিন্তু আমাদের চেয়ে বেশি নয় স্যার, ওই আধুনিক লোক আমি 2 মিনিটেই হ্যাক করে ফেলতে পারি। এই জন্যে আমি তোমাকে পছন্দ করি। এই জন্যই তোমাকে আমি পছন্দ করি হোপ। তুমি কাজ চালিয়ে যাও, আমি একটু বিশ্রাম নেব। ওকে স্যার। এদিকে বান্দরবনের
রোমানক্রি ঝর্ণার ঠিক পেছনে ঘন জঙ্গল আর পাথরের স্তরের নিচে রয়েছে একটি প্রাকৃতিক গুহা, যার মুখ একসময় নালার মতো সরু ছিল। এখন তা বিস্তৃত করে বানানো হয়েছে এক 3 স্তরের আন্ডারগ্রাউন্ড ঘাঁটি। এই গুহাটি আর্মির পাহাড়ি ক্যাম্প থেকে প্রায় 1.8 কিলোমিটার দক্ষিণে, কিন্তু মাঝখানে রয়েছে ঘন বন, পাথরের ঢালু আর ঝর্ণার কোল ঘেঁষে বয়ে যাওয়া পাহাড়ি নদী, যার জন্য কোনো ড্রোন বা স্যাটেলাইট সিগন্যাল সহজে প্রবেশ করতে পারে না। এই পাথুরে গুহার দরজাটা আলিবাবার 40 দর্শু গল্পের গুহার দরজার মতো। নির্দিষ্ট কিছু শব্দ বলেই দরজাটা খুলে যায়। এর প্রথম স্তর পাহাড়ের মুখ ঘেঁষা চওড়া মুখ, পাহাড় কেটে বানানো নজরদারি টাওয়ার, স্বয়ংক্রিয় স্নাইপার সিস্টেম, মাঝখানে অস্ত্রঘর, গোডাউন, কুইন রুম যা দুর্দান্ত বিস্ফোরক ও বায়োকেমিক্যাল সেলফ, কয়েদিদের হোল্ডিং সেল, সবশেষে গ্রাউন্ড রুমে কমান্ড সেন্টার, কমান্ডের হ্যাকিং রুম, স্যাটেলাইট ব্লাকার চেম্বার, সেই সাথে শ্যাডো গ্যাংয়ের বাংলাদেশের কমান্ডার রেভানের মূল অপারেশন রুম। গুহার দেওয়ালে ঝুলছে স্যাটেলাইট মনিটর, ম্যাপ, হ্যাকার ডিভাইস আর স্বয়ংক্রিয় অস্ত্র। বাইরে টহল দিচ্ছে ভারী অস্ত্রধারী পাহাড়ি কিছু নেতাগোছের লোক। রাজকীয় চেয়ারে কালো মুখোশ পরিহিত অবস্থায় রেভান বসে আছে। সামনে বিশাল ডিজিটাল ম্যাপ, পাশেই সিসি ক্যামেরা ফুটেজ, যেখানে ফুটে উঠেছে পুরো বান্দরবন ক্যাম্প। রেভান ক্যাম্পের খুঁটিনাটি দেখতে দেখতে ওর বন্ধু কর্ডারকে বলে ওঠে, তুই তো জানিস এই জায়গাটা কেউ কল্পনাও করতে পারবে না। এই রেমাক্রি ঝর্ণার পেছনের গুহা আমার দাদা সময় থেকে আর্মির নজরে ছিল, কিন্তু কেউ জানতো না গুহার নিচে এমন বিশাল বাংকার আছে। কর্ডার হ্যাকিং রুমের দরজায় দাঁড়িয়ে বলে, শান্ত কণ্ঠে বলে ওঠে, তোর আইডিয়াতেই আমরা এই গুহার ফ্লোর কেটে টকিং করে 3টা স্তর বানিয়েছি। একদম মাটির নিচে কমান্ডো সেন্টার, মাটির তলায় অস্ত্রঘর, আর উপরে তলায় নজরদারি পোস্ট। ইঞ্জিনিয়াররা কেউই জানে না ওরা কোথায় কাজ করতো, করেই তো শেষ। রেভানও কর্ডার সাথে হালকা হেসে বলে, ওদের অনেক আগেই শেষ করে দিয়েছি, কেউ মুখ খোলার সুযোগই পায়নি। শাহজাহান যেমন শ্রমিকদের হাত কেটে নিয়েছিল, আমিও তেমন ইঞ্জিনিয়ারদের জীবন কেড়ে নিয়েছি। সব যন্ত্র সেট হয়ে গেছে, কমিউনিকেশন ব্লকার, ড্রোন কন্ট্রোল, স্যাটেলাইট জ্যামার, আর শয়তান সাবিরের সাইবার এক্সপার্ট হোপ যে সিগন্যাল ধরতে পারবে সেই লেভেলের ডিভাইস ওদের নেই। রেভান চোখ সরু করে কর্ডারকে বলে, সাব্বির এখন বান্দরবানে, ওর চলাফেরা আমার চোখ এড়িয়ে যাবে না। ও নিশ্চিত আমাদের খবর পেয়েই এসেছে, সাবধান হতে হবে আমাদের। তুই কি আমেরিকা ফিরে যাবি? এটা বলেও ভাবিস না বন্ধু, না আমি কখনোই যাব না ফিরে। আমি তোর প্ল্যান আর এমন রোমাঞ্চকর জায়গায় থাকবো ভেবেই তো আমার অত মোটা অঙ্কের চাকরি ছেড়ে এই পাহাড়ে এসেছি। আমি চাই তুই তোর দাদু হত্যার কঠিন প্রতিশোধ নে। তবে শয়তান সাবির হোপকে সাথে করে নিয়ে এসেছে, ছেলেটা জিনিয়াস। আমাদের গুহা খুঁজে ফেললে ওকে আমি চিনি, আমার এক বেশ জুনিয়র হলেও আমাদের চেয়েও ওর মেধা তুখর। রেভান গম্ভীর গলায় বলে ওঠে, তাহলে ওকে এই পাহাড়েই শেষ করে দিতে হবে। সাব্বির বুঝতে পারবে না এই মাটি, এই গুহা, এই ছায়া সবকিছু আমার শ্বাসে মিশে গেছে। এই পুরো পাহাড় আমার দখলে। এই আর্মি আমার দাদুকে সামান্য একটু ভুলের জন্য ক্রস ফায়ার করেছে। আমি বিদেশ থেকে তা দেখেছি। আমি রক্তের বদলে শত শত রক্ত নিব কার্ডার। বন্ধু, তুই আমার সাথে থেকে যা। শ্যাডো গ্যাংয়ের লিডার জনাথনের মন জয় করে পুরো দেশটাই নিজেদের আয়ত্তে নিয়ে শাসন করব। আছি বন্ধু, ভয় নেই তোর। এমন সময় পিছন থেকে একটা লোক বলে ওঠে, বস, মনিটরে সাবিরের লাইভ লোকেশন স্ক্যান করা হচ্ছে। খবর এসেছে শয়তানটা বান্দরবনের জিওসির সাথে মিটিং করছে। এমনকি আজই ক্রোতে রাজি হওয়া জুনিয়র অফিসারদের সদর দপ্তরে পাঠিয়ে দেবে, কোর্ট মার্শাল করে কঠিন শাস্তি দেওয়ার জন্য। রেভান ভুরু কুচকে কর্ডারের দিকে তাকায়। কর্ডার দ্রুত স্যাটেলাইট ফোন রেভানের হাতে দিয়ে বলে, রেভান, দ্রুত ঘাটির ক্যাপ্টেন রাফিকে ফোন করো আর এক্ষুনি ক্যাম্পে কিছু একটা গটিয়ে দিতে বলো, সময় বেশি নেই। রেভান ফোনটা হাতে নিয়ে দ্রুত কল করে রাফিকে। এদিকে ল্যাপটপে পুরো ক্যাম্পের নেটওয়ার্ক হ্যাক করে রাখা হোপ
তীক্ষ্ণ দৃষ্টিতে মনিটরের দিকে তাকায়। একদৌড়ে সাব্বিরের পাশে গিয়ে বসে। পাশে কাউকে বসতে দেখে সাব্বির চোখ মেলে তাকায়। হোপ দ্রুত ইয়ারফোন সাব্বিরের কানে গুজে দিয়ে বলে, স্যার, স্যাটেলাইট ফোন থেকে ক্যাম্পের ক্যাপ্টেন রাফির ফোনে একটা কল এসেছে। সাব্বির নড়ে চড়ে বসে। মনোযোগ দেয় হোপ। কলটা বাইপাস করে রাফির কানে দেওয়ার সেকেন্ডের মধ্যেই কলটা রিসিভ করে রাফি বলে ওঠে, হ্যালো বস, বলুন। ওপাশ থেকে ভেসে আসে রেভানের গম্ভীর কণ্ঠ। ফোন ধরতে এত সময় লাগলো কেন রাফি? তুমি কি জানো না আমি অপেক্ষা করতে পছন্দ করি না? সরি বস, ক্যাম্পে ঢাকা থেকে ওই শয়তান সাব্বির এসেছে। আর আমাদের যিনি জিওসি এহসান ও আমাদের জুনিয়র অফিসার সহ সিনিয়র অফিসারদের এই মুহূর্তে সদর দমপুরে পাঠিয়ে দিয়েছে। রেভান রাগান্বিত কণ্ঠে বলে, আমি শুনেছি তা। তুমি এই মুহূর্তে গোপনে মিটিং করো আমার আন্ডারে কাজ করা ব্রিগেডিয়ার, কর্নেল, এমনকি জুনিয়র লেফটেন্যান্টদের সাথে। আমি চাই আজই ক্যাম্পে লাশ পড়ুক। শয়তান সাব্বির পুরো টিম সাথে এহসান সাহেবকেও শেষ করে দিবে। ওকে বস, তবে এটার বিনিময়ে আমাদের মোটা অঙ্কের টাকা চাই। 10 কোটি টাকা দিব, দ্রুত কু করো। ওকে বস। ফোনটা কেটে যায়। সাব্বির মুচকি হেসে হোপকে বলে, হোপ, তুমি ফার্স্ট নাম্বারটার লোকেশন বের করো আর ক্যাম্পের সিসি ক্যামেরা হ্যাক করে আমায় দেখাও। আমি দেখতে চাই এই ক্যাপ্টেন রাফি কোন রুমে কতজনকে নিয়ে মিটিংয়ে বসে। হোপ দ্রুত কাজে লেগে পড়ে। সাব্বির আবার রায়হান আর মাহিনকে ডেকে তুলে তাদের রাগান্বিত কণ্ঠে বলে, আর একবার যদি তাদের ঘুমাতে দেখি তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথাটা বলে এতটা গম্ভীরভাবে বলে যে আবিদের চোখের ঘুম উধাও হয়ে যায়। সাথে আবিদ তুতলিয়ে বলে, সরি স্যার, এমন ভুল আর হবে না। মাহিন, দ্রুত গিয়ে এহসান সাহেবকে ডেকে নিয়ে আসো। আবির, তুমি জলি রিভলভার নিয়ে প্রস্তুত হয়ে যাও। রায়হান, তুমি তো হ্যান্ড ফাইটার, তুমিও লোহার রড নিয়ে প্রস্তুত হয়ে যাও। হোপ, সিসি ক্যামেরা হ্যাক করতে পারলে? এই নিন স্যার, দেখুন। হোপ ল্যাপটপ এগিয়ে দেয়। সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে মনিটরের দিকে তাকায়। ক্যাপ্টেন রাফি সহ 2জন ব্রিগেডিয়ার ও 3 জন কর্নেল আর কিছু জুনিয়র লেফটেন্যান্ট রুম নাম্বার 3-এ প্রবেশ করে। সাব্বির মুচকে এসে দরজার দিকে তাকায়। মাহিন এহসান সাহেবকে নিয়ে এসেছে। স্যার, আমাকে হঠাৎ ডেকে পাঠানোর কারণ? সাব্বির এহসান সাহেবকে রাফি আর রেভানের কথোপকথনের রেকর্ড শুনিয়ে দেয়, যা শুনে তিনি চমকে ওঠেন। সাব্বির তার কাঁধে হাত রেখে বলে, আপনার ধারণাই সঠিক এহসান সাহেব, ঘরে শত্রুদের নিয়ে থাকতেন আপনি। তবে ব্যাপার না, শত্রুগুলো আজই এই মুহূর্তে শেষ হয়ে যাবে। আপনার উছিলায় হয়তো আমি বেঁচে গেলাম স্যার। বাড়িতে আমার 3 মাসের কন্যা রয়েছে, ওর চিন্তাতে আমি নরম হয়েছিলাম, তবে এখন আর নয়। বলুন, কি করতে হবে আমায়? হাতে রিভলভার তুলে নিন এহসান সাহেব, শত্রুদের মাথা গড়িয়ে দিন। ভয় নয়, সাহস নিয়ে চিতা বাঘের মতো হিংস্রতার সাথে ঝাঁপিয়ে পড়ুন। শত্রু ধ্বংস হবে আর আপনি আরো তেজি আর আরো হিংস্র হবে। কথাটা বলেই সাব্বির এহসান সাহেবের হাতে AK-47 তুলে দেন। এমন সময় মাহিন বলে, স্যার, ক্লোরোফর্ম বোম রেডি, শুধু একটা নিক্ষেপ করা বাকি। দ্রুত। আর রায়হান, রুম নাম্বার 3-এ চলে যাও। ওখানে দরজার নিচ দিয়ে বোম নিক্ষেপ করে দরজার বাহির থেকে লক করে দেবে। হোপ, এদের একটা ড্রোন দাও। রায়হান, এটাও দরজার ভেতরে ছুড়ে দেবে। হোপ রায়হানের হাতে মাসের সমান একটা ড্রোন দেয়, জানিয়ে দ্রুত গতিতে ছুটে চলে যায় ওরা। সাব্বির নজর দেয় মনিটরের দিকে। এমন সময় হোপ বলে ওঠে, স্যার, আমার মনে হচ্ছে আমাদের পুরো ক্যাম্প শত্রুর নজরবন্দি। আমরা কি করছি না করছি সব শত্রুরা দেখছে। এরপর থেকে বাঁচতে হলে কি করতে হবে তা তো জানোই। হোক, পাল্টা হামলা চালাও ওদের উপর। ওকে স্যার। তোমার বানানো স্পেশাল ড্রোনগুলো সম্পর্কে কিছু জানালাম না। হোক, এতগুলো দিন দরজা বন্ধ করে কি বানালে একটু বলো। বলছি স্যার, ড্রোনগুলো আগে উড়িয়ে দিই। কথাটা বলে হফ ড্রোনগুলো উড়িয়ে দিয়ে ল্যাপটপের কিবোর্ডে খানিকক্ষণ হাত চালিয়ে সাব্বিরের দিকে ফিরে বলে, স্যার, আমাদের হাতে আছে ফিনিক্স X5, শব্দহীন, অত্যন্ত ছোট, একেবারে রোবোটিক ফিনিশিং স্পাই ড্রোন। ওটা রেডিও সিগন্যাল বা রাডারে ধরা পড়ার আগেই টার্গেটের মাথার উপর ঘুরে বেড়ায়। শুধু তাই না, আমি তৈরি করেছি আমার নিজের বানানো ড্রোন জ্যামার রিফ্লেক্টর। এটা ওদের ক্যামেরা ফিটকে অটো লুপিং করে ফাঁদে ফেলবে। মানে ওরা ক্যাম্পে তাকিয়ে ভাববে জায়গাটা ফাঁকা, অথচ ঠিক তখনই আমরা তাদের চোখের সামনে থাকব, কিন্তু তারা দেখতে পাবে না। এক কথায়, ওরা দেখছে বলে যা ভাবছে, আসলে তার কিছুই ওরা দেখছে না। আর সেই সুযোগেই আমরা ওদের সামনে চলে যাব। কথাগুলো এক নাগারে বলতে থাকে হোপ। সাব্বির মুচকি হেসে বলে, গুড। হোক, চলো বের হই। রায়হান আর মাহিন, এতক্ষণ হয়তো কাজ শেষ করে ফেলেছ। আপনারা যান স্যার,
আমার আরও কিছু কাজ বাকি, আর আপনি একটু হেডকোয়ার্টারে বলে মিলিটারি স্যাটেলাইট ফিড নিয়ে দিন। সাব্বির পকেট থেকে একটা কিউআর কোডের প্রিন্ট করা ছবি হোপকে দিয়ে বলে, কোডটা স্ক্যান করে নাও, তাহলে অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে স্যার। সাব্বির এহসান সাহেব আর আবিরকে নিয়ে দ্রুত বেরিয়ে আসে রেস্ট রুম থেকে। নিচতলা 3 নাম্বার রুমের সামনে মোবাইলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে রায়হান আর মাহিম। সাব্বির ওদের সামনে যেতেই মাহিম মুচকি হেসে বলে, স্যার এত চমৎকারভাবে ক্লোরোফর্ম বোম কাজ করবে আমরার ধারণার চেয়েও অধিক সফল হয়েছে। তাই নাকি মাহিন? হ্যাঁ স্যার, বোমটা কোনো রকম সাউন্ড না করেই ব্লাস্ট হয়ে যাওয়ার 1 মিনিটের মাঝেই সবগুলো শত্রু সেন্সলেস হয়ে গিয়েছে। আবির, দরজা ভেঙে ফেলো এই মুহূর্তে। আবির পরপর দুটো লাথি মেরে দরজাটা ভেঙে ফেলে। মাহিন ধীর পায়ে প্রবেশ করে ভেতরে মুখে মাস্ক লাগিয়ে এবং এক একে 10 জনকে টেনে বের করে আনে। সবাই সেন্সলেস হয়ে গিয়েছে। সাব্বির ওদের মাঝ থেকে ক্যাপ্টেন রাফিকে সরিয়ে বাকিগুলোকে হাতে পায়ে হ্যান্ডক্যাপ লাগিয়ে হেলিকপ্টারের দরজাটা লাগিয়ে দেয়, আর যত জুনিয়র সৈন্য ছিল সবগুলোকে গাদাগাদি করে আর দুটো হেলিকপ্টারে তুলে পাঠিয়ে দেয় সেনা সদর দপ্তরে। আবির, রাফিকে দ্রুত ইন্টেলিজেন্স সেলে নিয়ে যাও, আমি আসছি। আবার রাফিকে টেনে নিয়ে চলে যায়। সাব্বির এহসান সাহেবকে বলে, এহসান সাহেব, আপনার ড্রোন ফুটেজ আমি খুব একটা দেখিনি, আমাকে বলুন তো ট্রাকগুলো ঠিক কোথা থেকে বের হয়েছিল? স্যার, ট্রাকগুলো অদ্ভুতভাবে ঝর্ণার পানির ভেতর থেকে বের হচ্ছিল। আমার বিশ্বাসই হচ্ছিল না, এত বড় বড় ট্রাক কিভাবে ঝর্ণার নিচ থেকে বের হয়। সাব্বির মাহিনের দিকে তাকিয়ে বলে, মাহিন এহসান সাহেবের ব্রেনে মরিচিকা দিয়ে পূর্ণ হয়ে গেছে। এই সামান্য বিষয়টা নিয়ে তিনি অবাক। এহসান সাহেব ঝর্ণার নিচে সম্ভবত কোনো গুহা আছে, আর হোপ আমাকে বলেছে আলিবাবার 40 দস্যুর গুহার মতো এই ঘর দরজাও কম। তাহলে কিভাবে এটা ওরা তৈরি করলো? তা শয়তানগুলোকে পাকড়াও করলেই জানতে পারবো। চলুন এবার সেলে যাওয়া যাক, রাফির থেকে অনেক কিছু জানার আছে। মুখোমুখি দাঁড়িয়ে আছে সাব্বির আর রাফি। মাঝখানে হাতে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে আবির। সাব্বির এক পলক ওর দিকে তাকিয়ে রাফিকে বলে, কি রাফি, আমাদের নাকি শেষ করে ফেলবি আজই? কু করবি? তা করবো না, কু দেখি তুই কেমন কু করতে পারিস। রাফি ভর্ত চোখে তাকিয়ে থাকে সাব্বিরের দিকে, যাতে সাব্বিরের রাগ আরো দ্বিগুণ হয়ে যায়। আবিরের হাত থেকে চোমের রডটা কেড়ে নিয়ে রাফির গলা টিপে ধরে চিৎকার করে বলতে থাকে, কিরে, কথা বলছিস না কেন? বল না, কু করবি? তোদের বস রেভান কি তোদের এখন বাঁচাবে? তাকে ডাক দেখি, সে আসে কিনা। রাফি ভর্ত কণ্ঠে বলে, স্যার আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, আমি এখান থেকে বহু দূরে চলে যাব, আর কখনো আমি আপনার সামনে আসবো না। না না রাফি, স্যারোগ্যাংয়ের এজেন্টের মুখে এই ধরনের কথা আমি কখনোই আশা করি না। তুমি হবে চিতাবাঘের মতো গর্জন করবে, আমাদের হত্যা করবে। বোকা ছেলে, নিজের দেশের রক্ষক হয়েও সামান্য কিছু টাকার জন্য নিজের জীবনটাই তখন শেষ হয়ে যাবে। আমাকে সুযোগ দিন, আমি নিজেকে পাল্টে ফেলবো। হ্যাঁ, তোমাকে সুযোগ দেই। আর তুমি রেভানের দলে যুক্ত হয়ে আমাদের মারতে আসো, তাই না? কথাটা বলার পরপরই সাব্বির নিজের সমস্ত শক্তি দিয়ে রাফিকে মারতে শুরু করে। প্রতিটা আঘাতে রাফির ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। টানা 5 মিনিট পেটানোর পর সাব্বির থামে, গম্ভীর কণ্ঠে বলে, রেভানের ঘাঁটি কোথায়? সে কোথায় লুকিয়ে তাদের সাথে কথা বলতো? রেমাক্রি ঝর্ণার নিচে ওদের ঘাঁটি। ওখানে তুই কতবার গিয়েছিলি? আমি 2 বার গিয়েছিলাম টাকা আনতে। তাহলে আমাদের দেখিয়ে দিবি তুই কোন পথে কিভাবে তাদের ঘাঁটিতে যেতে হয়। আবির, একে কিছু খেতে দাও, সাথে ব্যথানাশক ইঞ্জেকশন পুশ করে দাও। আমি হোপের কাছে যাচ্ছি। রাত 8টা। ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে গম্ভীর মুখে পাশে দাঁড়িয়ে থাকা কার্ডের দিকে তাকাই রেভান। কার্ড চায়ের কাপে চুমুক দিয়ে বলে, দেখতে তো রেভান, এই শয়তানটা কতটা ভয়ঙ্কর। তাই তো দেখছি কার্ডাক, বান্দরবান ঢুকেই ও আমাদের ট্র্যাক করে ফেলল, এমনকি আমাদের অদৃশ্য আর অত্যাধুনিক ড্রোনকে ইজিলি লুপিং করে দিল। এটা কিভাবে সম্ভব করলো? ওর সাথে যে হ্যাকার আছে তার কথা তোমাকে তো বললামই। খুব আমাদের জুনিয়র ব্যাচের হলেও প্রচণ্ড মেধাবী আর ভয়ঙ্কর কৌশলের অধিকারী। ওই আমাদের ড্রোন লুপিং করে দিয়েছে, এমনকি এতক্ষণে হয়তো আমাদের ঘাঁটিতে কীভাবে আসতে হবে তাও বের করে ফেলেছে।
ঠিকই বলেছ, এমনটাও হতে পারে আমাদের রাডার ফাঁকি দিয়ে কোনো ড্রোন হয়তো চারপাশেই ওত পেতে আছে, যেটা আমরা দেখছি না। চিন্তা করো না রেভান, আমি চা খেয়ে কাজে নেমে পড়ছি। হোপ আমার জুনিয়র হয়ে আমাদের ড্রোনকে বোকা বানিয়েছে। ওর সিনিয়র হয়ে আমার তো উচিত ওর পুরো সিস্টেম হ্যাক করে ফেলা। এসব হ্যাক বা হ্যাকিং কাহিনী বাদ দিয়ে দাও কার্ডাক। তুমি এক্ষুনি লোকজন নিয়ে মাইন রেডি করো। আজ রাতেই সবগুলো মাইন ওদের ক্যাম্পের চারপাশে পুঁতে রেখে আসবে। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তবে বলছিলাম কি, আমাদের এখান থেকে চলে গেলে হতো না? সাব্বির তো আমাদের লোকেশন জেনেই গিয়েছে। কার্ডাক, তুমি কি ভয় পাচ্ছ? তোমার কি কোনো ভরসা নেই এই দুর্ভেদ্য পাথুরে গুহার ওপর? এত বড় বড় ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি করেছি, এটা এমনি এমনি নয়। অপেক্ষা করো, ওরা এখানে আসলেও মাইনে পা পড়ে আকাশে উড়ে যাবে। বেশ বলেছ রেভান, আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি। রেস্টরুমে রেভান আর কার্ডকের সব কথা শুনে সাব্বির খিলখিল করে হেসে হোপের দিকে তাকায়। হোপও মিটিমিটি হেসে বলে, স্যার সব তো জেনেই ফেললাম, এখন কি করব বলুন? এখন তোমার দুটো কাজ হোক, ড্রোন বোম গুহার দরজায় লাগিয়ে সেই সাথে নজর রাখা, কোথায় কত দূরে মাইন পুঁতেছে ওরা। আমি আমাদের ক্যাম্পটা দেখে নিচ্ছি। ওকে স্যার। সাব্বির হোপকে রেস্টরুমে রেখে বেরিয়ে আসে আশিকের কাছে। আশিক সেই সকাল থেকে বিশাল বড় একটা শাল গাছে বসেছিল। সাব্বির কোনো রকমে গাছে উঠে আশিকের পাশে বসে, চায়ের কাপ এগিয়ে দেয় ওর দিকে আর বলে, কি আশিক, সকাল থেকে গাছে বসে থেকে বিরক্ত বোধ করছো না? ডিউটির সময় কোনো বিরক্তি বোধ করি না আমি স্যার, তাছাড়া এমন পরিবেশে তো কখনোই নয়। সাব্বির আশিকের কথা শুনে চারিদিকে তাকায়। যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ। ওদের থেকে 1.5 কিলোমিটার দূরেই একটা পাহাড়ি নদী, যা ঝর্ণার মতো গড়িয়ে পড়ে নিচে। কোলাহল নেই, শান্ত আর দূষণমুক্ত পরিবেশ। মৃদু হাওয়া বইছে, যা সাব্বিরের মনকে শান্ত আর আনন্দে ভরে তুলেছে। এমন সময় আশিক বলে ওঠে, চারিদিকে এত সুন্দর পরিবেশ, আর স্যার আপনি আমাকে বললে আমি সারাদিন সারা রাতটা এই গাছটাই বসে থাকতে রাজি। কিছুক্ষণ পরে নাম না জানা অসংখ্য পাখির ডাক আর মৃদু বাতাস আমার মনকে সজীব করে তুলছে। বুঝতে পেরেছি আশিক, তবে শোনো, এভাবে উপভোগ করবে বিকেল পর্যন্ত, কেননা সন্ধ্যা থেকে তোমাকে ক্যাম্পের চারপাশে কঠোর নজর রাখতে হবে, শত্রু আসবে। আমি প্রস্তুত স্যার। ঠিক আছে, চাটা খেয়ে নাও, আমি আসছি। কথাটা বলেই সাব্বির ফিরে আছে এহসান সাহেবের অফিসে। স্যার, পুরো ক্যাম্প কেমন যেন নীরব হয়ে আছে। আমার দম বন্ধ হয়ে আসছে এখানে, কেমন ভূতের বাড়ির মতো পরিবেশ। এহসান সাহেব, শত্রুদের পাকড়াও করতে এমন পরিবেশই প্রয়োজন যেন তারা ভয় পায় এবং কিছু একটা ভুল করে তারা সুযোগ তৈরি দেবে। রাতে ওরা মাইন্ড পুঁতে রেখে যাবে, তাহলে আমরা দিনে বের হব কি করে? স্যার, আমাকে দয়া করে সদর দপ্তরে পাঠিয়ে দেন। আমি আর এই আর্মির চাকরি করব না, বাড়িতে চাষাবাদ করে খাবো। এহসান সাহেব, বেশি ভীতু হয়েন না। গ্রামে চাষাবাদ করলেও আপনার শত্রু আরও দ্বিগুণ হবে, কেননা আপনি নরম। চুপচাপ শক্ত হাতে রিভলভার ধরে রাখুন, শত্রু দেখবেন সরাসরি হেডশট করে দেবেন, বাকিটা আমি সামলে নেব। তীক্ষ্ণ দৃষ্টিতে মনিটরের দিকে তাকিয়ে আছে সাব্বির। আর হোপ পুরো ক্যাম্পাসের চারিদিকে ক্লোরোফর্ম বোম হাতে নিয়ে লুকিয়ে আছে। আবির, মাহিন আর রাহেন শাল গাছের উপর স্নেপার রিভলভার নিয়ে বসে আছে। আশিক হোপ ধীর কণ্ঠে সাব্বিরকে বলে, স্যার চারিদিকে কোনো রেভানদের কোনো ড্রোন এখন আর নেই, থাকলেও তা কাজ করবে না। অটো লুপিং করে দেওয়া আছে, আমরা যা দেখছি তার রেভান কন্ট্রোল রুমে বসে দেখবে না। ওইখানে তো হিউম্যান বডি দেখতে পাচ্ছি না। হোপ, ওরা তোমাকে ধোকা দিল না তো? হোপ আরেকটা ল্যাপটপে স্পাই ড্রোন ফুটেজ চালু করে সাব্বিরকে দেখায়। 10 জন বের হয়ে আছে গুহা থেকে, সবার হাতে ভারী অস্ত্র আর কাঁধে ব্যাগ, শুধু একজনের হাতে রিভলভার। হোপ লোকটাকে ইশারা করে বলে, স্যার এই হলো কার্ডক, রেভানের বন্ধু। আপনাকে একটা বলা হয়নি, এই রেভানের আসল নাম হলো নোয়াজ আহমেদ। আমেরিকায় রেভান নামে নিজেকে পরিচয় দেয়। ওর বাবা আর দাদা এই বান্দরবান ঘাটিতে দায়িত্বে থাকা অবস্থাতেই ওই গুহার কথা গোপন রাখার সাথে সেখানে তল্লাশি করার অভিযোগে কোর্ট মার্শালে দোষী প্রমাণিত হয়, যার ফলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় সামরিক আদালত। আর সেই ঝাল মেটাতেই কি রেভান এই পথ বেছে নিয়েছে? না স্যার, এই রেভান কার্ডকের সাথে পরিচয় হওয়ার পরেই শ্যাডো গ্যাংয়ে যুক্ত হয়। পরে ওর বাবা আর দাদাকেও যুক্ত হয়ে বাংলাদেশে গোপন ঘাঁটি খুঁজতে বলে। তারা দুজন এই গুহাটাকেই ঘাঁটি বানাতে নিয়েছিল, ফলস্বরূপ যাবজ্জীবন কারাদণ্ড। হ্যাঁ,
রেভান তাহলে বাবা দাদার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেশে এসেছিল। জি হ্যাঁ স্যার। হোপ তুমি হলে একটা উত্তর ভান্ডার, ঠিকই সব তথ্য বের করে ফেলো। এই তথ্যগুলো বের করতেই আমি মিলিটারি সার্ভারের অ্যাক্সেস নিয়েছিলাম। স্যার দ্রুত সামনে তাকান, দেখুন ওরা এত দ্রুত চলে এসেছে ক্যাম্পে, এটা তো অসম্ভব। সবই সম্ভব হোক, এ পাহাড়ের সমস্যার রাস্তা ওর হাতের তালুর মতো চেনে। খেয়াল করো, দেখো ওদের শরীর ভেজা, এর মানে ওরা ঝর্ণাপথ থেকে এসেছে। কন্ট্রোল রুমে বসে বারবার ড্রোনকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে চিৎকার করে সব ভেঙে ফেলে। ওয়াকিটকি হাতে রেভান কার্ডকে বলে ওঠে, কার্ডাক বন্ধু, আমি ড্রোনের অ্যাক্সেস নিতে গিয়েও ব্যর্থ হচ্ছি। তুমি এখন কোথায় আছো? আমি ক্যাম্পের পেছনে চলে এসেছি রেবান, লোকগুলো মাইন্ড পুচ্ছে। তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি কাজ শেষ করে শীঘ্রই আসছি। ঠিক আছে, আমি তাহলে তোমার অপেক্ষায় রইলাম। তুমি ঠিকই বলেছ, এখানে আর বেশি সময় থাকা যাবে না। আমি বসের সাথে কথা বলবো, আজ রাতেই আমাদের পালাতে হবে। ওকে বন্ধু, রাখছি। ওয়াকিটকি বন্ধ হয়ে যায়। সাব্বির মুচকি এসে ব্লুটুথ ফোন কানেক্ট করে, যা সাব্বির, আশিক, রাহান, মাহিন সবাই শুনতে পারে। শত্রুর সামনে আছে মাহিন, তুমি তোমার কাজ শুরু করে দাও। শত্রুদের লক্ষ্য করে যতগুলো ক্লোরোফর্ম বোমা আছে নিক্ষেপ করো। আশিক, তুমি কার্ডকের ওপর নজর রাখো, একে জীবিত চাই আমি। ওকে স্যার। আশিক, রাহান, মাহিন সবাই শুনতে পারে। কথা বলা শেষ করে আবারও সাব্বির মনিটরের দিকে নজর দেয়। মাহিন দাঁড়িয়ে আছে আর রায়ান পরপর 10টা বোম ছুঁড়ে মারে। বোমগুলো এতটাই পারফেক্ট ছিল যে ব্লাস্টার 10 সেকেন্ডের মাঝে মাটিতে পড়ে যায়। কাঠসহ ওর লোকজন। সাব্বির দ্রুত ক্যাম্প থেকে বের হয়ে হাতে লেজার বিম তুলে নেয় আর হোপকে বলে, হোপ, এখনই সময় রেভানকে ধরে ফেলা। আবির, মাহিন, দ্রুত তোমরা বেরিয়ে আসো। রায়হান, তুমি আর আশিক দ্রুত কার্ডক সহ ওর লোকগুলো হ্যান্ডকাপ পরে সেলে ঝুলে রাখো। বিদ্যুৎ বেগে ছুটছে সাব্বির, মাহিন আর আবির। বাড়ির জনের বিপরীত পাশ দিয়ে দৌড়াতে দৌড়াতে 1.5 কিলোমিটার রাস্তা 10 মিনিটেই পৌঁছে যায়। সামনে বিশাল বড় পাথরের লোহার মুখ, উপর দিয়ে বয়ে চলেছে ঝর্ণার পানি। সাব্বির ব্লুটুথ ফোনে বলে, হোপ, দরজা খুলবো কি করে? 2 মিনিট সময় দিন স্যার, ওই দরজা হ্যাক করে ফেলছি আমি। ঠিক আছে। কথাটা বলে সাব্বির নিজের পায়ের মোজা থেকে লেজার বিম বের করে আনে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজার দিকে। ঠিক 2 মিনিট পরে পাথুরে দরজাটা গমগম শব্দে দুভাগ হয়ে যায়। আবির ওদিকে যেতে নিবে, তখনই সাব্বির ওর হাত চেপে ধরে, পেছনে টেনে আনে। হোপের কথা কানে আসে সাব্বিরের। স্যার অপেক্ষা করুন, একজন 3য় স্তর থেকে উপরে উঠে আসছে, মনে হচ্ছে রেভান। ওর বডি আমি ডিটেক্ট করেছি, একাই আছে। ওকে। পাথরের দরজা আপনা আপনি খুলে যাওয়ায় রেভান ভীষণ ভয় পেয়ে যায়। দ্রুত নিজের অপারেশন রুম থেকে বের হয়ে গুহার পেছন দিয়ে পালাতে গেলেও ব্যর্থ হয়। দরজা লক কোনোভাবেই পাসওয়ার্ড নিচ্ছে না। চারিদিকে আধা দেখতে দেখতে উপরে উঠে আসে রেভান, হাতে ভারী অস্ত্র। দরজার সামনে এসে দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে, আমি জানি সাব্বির, তুই আশেপাশেই আছিস, সামনে আয়। আজ তোর সাথে আমার শেষ লড়াই হয়। আজ তুই জিতবি, নয়তো আমি। বেরিয়ে আয়। কাপুরুষের মতো পিছন থেকে হামলা করার প্রয়োজন নেই। আমি জীবন হাতে নিয়ে তোর সামনে দাঁড়িয়ে আছি। সাব্বির দূর থেকে অষ্টহাসি দিতে থাকে। রেভান ওরফে নওয়াজ আহমেদ, গুহার পেছনের দরজা দিয়ে পালাতে গিয়ে ব্যর্থ হয়েছিস বলেই সামনে এসেছিস। আবার সামনে এসে বড় বড় কথা বলছিস। তোর দম থাকলে হাত থেকে মেশিন গান ছুঁড়ে ফেলে দে, তারপর কথা বল। তোর জান আমি কেড়ে নিব সাব্বির। তুই ধ্বংস করে দিয়েছিস আমার ভাই নিক্সনকে, আমি প্রতিশোধ নিবই। রেভানের কথা বলার মাঝে কেউ একজন ওর কাঁধে হাত রাখে। মুহূর্তে চমকে ওঠে, পেছনে ফিরে তাকাতেই নিবে। তার আগে পাথরের মতো শক্ত হাতের একটা ঘুষি কানের নিচে নরম জায়গায় লাগতেই মাটিতে লুটিয়ে পড়ে। সাব্বির মিটিমিটি হেসে বলে, রেভানের চুলের মুঠি চেপে ধরে বলে, সামান্য একটা ঘুষে দিয়ে তুই মাটিতে পড়ে গেলি রেভান, আর এসেছিস আমার সাথে লড়তে। মাহি, দ্রুত এসে এর হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে চলো। পরদিন সকাল হতেই 10টা হেলিকপ্টার এসে হেডকোয়ার্টার থেকে সৈন্য এসে পৌঁছে বান্দরবন ক্যাম্পে। সবচেয়ে বড় বড় ইন্টেলিজেন্স অফিসারগণ তন্ন করে পুরো গুহা সার্চ করে। অস্ত্রের ভরা গোডাউন, নিষিদ্ধ ইঞ্জেকশন সহ অত্যাধুনিক ড্রোন, হ্যাকিং সিস্টেম, মনিটরিং সিস্টেম সব রেকর্ড পায়। সাব্বির ওসবে নজর না দিয়ে দ্রুত হেলিকপ্টারে
উঠে নিজের টিম সহ রেবান আর কার্জকে নিয়ে চলে আসে ঢাকায়। ইন্টেলিজেন্স সেলে হাতে পায়ে লোহার শিকল পরিয়ে চারিদিক থেকে টেনে হাওয়ায় ভাসিয়ে রাখা হয়েছে রেভান ও কার্জকে। আর ওদের সামনে লোহার পেরেক লাগানো চাবুক হাতে দাঁড়িয়ে আছে সাব্বির, চোখে মুখে আগুনের ফুলকি। আবির দূরে দাঁড়িয়ে সাব্বিরকে দেখছে। সাব্বির হিমশীতল কণ্ঠে বলে, কার্ডক আর রেভান, তোদের শরীরে আমি এখনো হাত দেইনি। ইচ্ছে হচ্ছে না হাত দেওয়া, তবে তোদের কিছু কথা জিজ্ঞেস করবো। যদি উত্তর না দিস তবে আমি বাধ্য হব তোদের দেহকে জীবিত অবস্থায় চামড়া খুলে নিতে। মেরে ফেললেও বলবো না রেবান বন্ধু, তুমি সহ্য করে নেবে। তবু এই শয়তানকে আমাদের বসের নামে কিচ্ছু বলবে না। তোর যা করার করে নিতে পারিস, আমাদের হারানোর ভয় নেই। যা হওয়ার তা হয়েই গেছে বহু আগেই। আবির, এদের লোহার শিকল 2 ফিট টেনে দাও। আবির হাতে থাকা রিমোটের রেড বাটনে ক্লিক করে লোহার শিকল ছোট হতে শুরু করে। যতই ছোট হতে থাকে ততই রেবান আর কার্ডের শরীরে টান হতে থাকে। বিশাল দেহি দুজন কষ্ট সহ্য করে দেয়। সাব্বির মুচকি হেসে আর টেবিলের উপর থেকে বিলেট তুলে নিয়ে কার্ডের পায়ে আলতো করে একটা টান দিতেই ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। সাব্বির অবাক হয়ে আবিরকে বলে, আরে আবির, এটা কি হলো? ব্লেড দিয়ে কেন শক্তি খরচ না করে কেটে গেল? স্যার, আপনি বললে আরো 1 ফুট শিকল শর্ট করে দিই। আরে এটাও জিজ্ঞেস করতে হয় নাকি? দাও, টান করে দেখি শয়তানগুলো কতক্ষণ মুখ না করে থাকতে পারে। আবির সুইচে ক্লিক করে। এদিকে সাব্বিরের রাগ আকাশচুম্বী হয়ে গিয়েছে, নিজেকে আর ধরে রাখতে পারে না। লোহার পেরেক লাগানো চাবুক দিয়ে এলোপাথারি মারতে শুরু করে। প্রতিটা আঘাত এতটা ভয়ঙ্কর ছিল যে রেবান কার্ডের শরীরে 1 ইঞ্চি করে পেরেক ঢুকে যেতে থাকে, কিন্তু তবু তারা নিশ্চুপ। সাব্বির না পেরে আরও 15 মিনিট ওদের পিটিয়ে থেমে যায়। হাতে তুলে নেয় খাকটি মরিচের গুঁড়ো, সাথে লবণ। সাব্বির রেভান কার্ডের দিকে শয়তানি হাসি দিতেই আবিরকে বলে, আবির, দূরে দাঁড়িয়ে না থেকে এগিয়ে এসো। আজকে এদের মরিচের প্রলেপ মাখিয়ে দেবো। হি হি হি। স্যার, আপনি দেখি তো এদের মুখ থেকে কথা না বের করে থামবেন না। দিন, আপনার কষ্ট করতে হবে না, আমি মাখিয়ে দিচ্ছি। আবির কথাটা বলে লঙ্কার গুঁড়ো আর মরিচের প্যাকেট নিয়ে রেভান কার্ডের দিকে পুরো শরীরে মাখিয়ে দিতে থাকে। প্রথমে কয়েক মুহূর্ত সহ্য করে নিল। কার্ড গগন ফাটানো চিৎকার করে ওঠে, সাথে সাথে রেভানো। সাব্বির ওদের চিৎকার করা দেখে হো হো করে হাসতে থাকে। আবিরকে বলে, আবির, গ্যাসের সিলিন্ডার আর চুলাটাও নিয়ে এসো। এদের এত সুন্দর মাখিয়েছ যে এদের ফ্রাই করা যাবে। হা হা হা, যা বলেছেন স্যার। টানা 30 মিনিট গগন ফাটানো চিৎকার করেও সাব্বিরের কোনো হেলদোল না দেখে রেভান বলতে থাকে, আমি বলবো, হ্যাঁ আমি সব বলবো। দয়া করে আমাকে আর কষ্ট দিও না। সাব্বির কার্ডের দিকে তাকায়। বেচারা কার্ড সেন্সলেস হয়ে গিয়েছে। সাব্বির লেবুর পানি রেভানের শরীরে ছিটিয়ে দিতে দিতে বলে, আগেই বলেছিলাম যা জিজ্ঞেস করবো ভালোভাবে বলে দে, কিন্তু তোরা তো ভালো না রে, তাই আমাকেও তোদের মতো হতে হলো। এখন তোদের শরীরে লেবুর পানি ছিটিয়ে দেবো আর একটা একটা করে প্রশ্ন জিজ্ঞেস করবো। বল, তোদের লিডারকে? আমাদের বস তায়েফ। তায়েফ? এটা কি ধরনের নাম? সে কোথা থেকে এসেছেন? সিরিয়ান মিলিশিয়া গ্যাংয়ের কমান্ডার, এখন শ্যাডো গ্যাংয়ের অস্ত্র চোরাকালান করে। ওই আমাদের বস। আমরা তার হুকমেই বান্দরবনে ঘাঁটি বানিয়েছিলাম। এই তায়েফকে কোথায় পাবো আমি? চট্টগ্রাম বন্দরের পুরাতন অরক্ষিত ঘাটের কর্ণফুলী শিপইয়ার্ড জোন সি এর একটা গুদামে তায়েফ আছে। এই তায়েফ বাংলাদেশে কীভাবে অস্ত্র পাচার করত? গোপন মালবাহী জাহাজে, আবার অনেক সময় সিরিয়ান সাবমেরিনও করে। ও কি পালাতে পারবে? আমি যতদূর জানি সাগর পথে পালানোর জন্য ওর হাইপারসোনিক ইঞ্জিনের একটা স্পিড বোট আছে। তোকে ধন্যবাদ। তোর মতে পরিণত হবে এই তাইফের। আবির, দুটোকেই ক্রসফায়ার দিয়ে দিতে পারে। আমি এক্ষুনি হেলিকপ্টারের ব্যবস্থা করছি। তীরবেগে ছুটে চলেছে হেলিকপ্টার। আবির, আশিক, মাহিন, রায়হান আর হোপ ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে। সাব্বির একমনে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। রেভানের ফোন থেকে পাওয়া তাইফের ফোন নাম্বার ট্র্যাক করা লোকেশন দেখাচ্ছে। রেভানের বলা জায়গাতেই সাব্বির হোপকে আলতো করে ডাকে, হোপ, শুনছো? জি স্যার। তুমি দ্রুত তোমার সবকিছু গুছিয়ে নাও। আমরা সরাসরি নৌবাহিনী জাহাজে ল্যান্ড করবো। সেখানে আমাদের মিশন শুরু। নৌবাহিনী কি আমাদের সাহায্য করবে? নৌবাহিনীর বাবাও আমাদের সাহায্য করবে, কেন রাষ্ট্রপতির সাথে জেনারেল স্যার কথা বলেছে।
আমি সবসময় কিছু ব্যবহার করতে পারবো, এমনকি জাহাজে মিসাইলও। তুমি জলদি সবকিছু গুছিয়ে নাও। এই তাইফের সম্পর্কে সব তথ্য আমি চাই। চট্টগ্রামের পুরো শিপইয়ার্ড জোনে সি এর বিশাল বড় গুদামে বসে আছে তাইফ। ওর সামনে দাঁড়িয়ে আছে নামির। এমন সময় তাইফ হিমশীতল কণ্ঠে বলে, এটা কিভাবে হলো নামির? তুমি এত বড়, তুমি সমুদ্র পথের নজরদারির মাস্টার, সেই সাথে ড্রোন হ্যাকিংয়ে উস্তাদ, অথচ সামান্য এক আর্মি আমাদের দুজন ইন্টেলিজেন্স সৈন্য রেবান আর কার্ডাককে ধরে ফেলল। নামির ভয়ে ভয়ে বলে, বস, আমি ওই দুজনকে বলেছিলাম ঘাঁটি ছেড়ে দ্রুত পালিয়ে আসতে। ওরা আসেনি, শত্রুকে ধ্বংস করতে চেয়েছিল, ফলস্বরূপ ওরাই ধরা পড়ে যায়। ব্যাপার না নামির, তুমি সমুদ্রপথে নজরদারি বাড়িয়ে দাও। আগামীকালকে সাবমেরিন আসবে, পুরোটা ভর্তি থাকবে দামি দামি মদ, সেই সাথে মাদক। সবগুলোর মূল্য 200 কোটিরও বেশি। এগুলো চারিদিকে চালান করে দিতে পারলেই আমরা এই দেশ থেকে চলে যাব। আমার মন বলছে এই শয়তান সাব্বিরের পরবর্তী টার্গেট আমরা। ওকে বস, আমি এই মুহূর্তে চারদিকে আমাদের লোক লাগিয়ে দিচ্ছি, সেই সাথে শত্রুদের ড্রোন জামার ও চালু করে দিছি। একটা ছোট পিঁপড়ে এলো, আমরা জেনে যাব। আমাদের স্পিড বোট রেডি রাখুন আমির, যে কোনো সময় আমাদের পালাতে হতে পারে। ওকে বস। চট্টগ্রাম বন্দরে থাকা নৌবাহিনীর সামরিক জাহাজের ব্রিজের ওপর কানে হেডফোন গুঁজে বসে থাকা সাব্বির হোপের দিকে তাকায়। সাব্বিরের চেহারায় বিজয়ের হাসি। হ্যাঁ হ্যাঁ, হোপ, এটা কি করলো তুমি? শত্রুপক্ষ তাদের নিরাপত্তা ব্যবস্থা অন করার আগে আমরা তাদের মাঝে ঢুকে গেছি। এসব আপনার কারণেই হয়েছে স্যার। এখন কি করব বলুন? পুরো শিপইয়ার্ডের চারপাশে ওরা হয়তো ড্রোন ক্যামেরা ব্যবহার করবে। তুমি ওদের ড্রোনকে বাইপাস করে লুপিং করে দাও। সেই সাথে হিউম্যান বডি ডিটেক্টর বসো। আগামীকাল এদের সাবমেরিন আসবে, যা আমাদের পুরোপুরিভাবে ধ্বংস না করে অক্ষত অবস্থায় রক্ষা তুলতে হবে। এই সাবমেরিন আমাদের পক্ষ থেকে নৌবাহিনীর দেওয়া উপহার। সাব্বিরের কথা বলার মাঝেই এগিয়ে আসে আশিক। সাব্বির আশিকের দিকে ফিরে তাকায়। আশিক কোনো ভনিতা না করে বলে, স্যার, গত মিশনে তো গাছেই লটকেছিলাম, একটাও গুলি করতে হয়নি। এবার কি গুলি করতে পারবো? বহুদিন গুলি না চালিয়ে নিশানার কি অবস্থা হয়েছে বুঝতে পারছি না, হাতটাও ভীষণ কামড়াচ্ছে। এই মিশন সম্পূর্ণ তোমার আশিক, তোমার দক্ষতা দেখবো এবার। কর্ণফুলী শিপইয়ার্ডের চারপাশে রাতের আধারে যতগুলো অস্ত্রসহ লোক দেখবে সবগুলো সেকেন্ডের মধ্যে মাটিতে শুয়ে দিতে হবে। এটা আমার বাম হাতের খেলা স্যার, তবে আমার সাথে আপর থাকলে ভালো হতো। দুজন একসাথে ফায়ার করতাম, শত্রু বুঝে ওঠার আগেই খতম। ঠিক আছে হাবির, কেউ সাথে করে নিও। তুমি এই সামরিক জাহাজের ব্রিজ থেকেই গুলি করবে। পজিশন মানিয়ে নাও। আমি একটু জাহাজের ক্যাপ্টেন এর সাথে কথা বলে আসি। কথাটা বলেই সাব্বির এগিয়ে যায় কন্ট্রোল রুমের দিকে। সাব্বিরকে এগিয়ে আসতে দেখে ক্যাপ্টেন হাসি মুখে কুশল বিনিময় করে। সাব্বির কোনো ভনিতা বা রসিকতা ছাড়াই সরাসরি বলে, ক্যাপ্টেন, আমাদের মিশনে আপনাকে প্রয়োজন। আপনি কি সাহায্য করবেন আমাদের? অবশ্যই স্যার, উপর থেকে নির্দেশ এসেছে, আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনাকে সাহায্য করব। আপনি আমাদের হুকুম দিন, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের এই জাহাজে কতগুলো মিসাইল রয়েছে, বা একটা সাবমেরিনকে ধ্বংস করে ফেলতে আমাদের কতগুলো মিসাইল প্রয়োজন হবে? আমাদের কাছে কিছু অত্যাধুনিক লং রেঞ্জের মিসাইল রয়েছে। এগুলো এতটা ভয়ানক যে একটা বড় আকারের সাবমেরিন ধ্বংস করতে একটা মিসাইলই যথেষ্ট। আপনি কমসে কম 4টা মিসাইল রেডি টু লঞ্চ এ রাখুন। আগামীকাল একটা গোপন সাবমেরিন আসবে ঘাটে, আমাদের সেই সাবমেরিন ধ্বংস করে ফেলতে হবে। এই বন্দরে সাবমেরিন, এটা তো অসম্ভব স্যার। সাব্বির রাগান্বিত চাহনিতে ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বলে, কোনটা সম্ভব কোনটা অসম্ভব তা আমি আপনার চেয়ে বেশি জানি ক্যাপ্টেন। আপনাকে যা অর্ডার আমি দিয়েছি তা পালন করুন। ক্যাপ্টেন থতমত খেয়ে বলে, ওকে স্যার, আমি এই মুহূর্তে মিসাইল লঞ্চ করার জন্য অ্যাক্টিভ করে নিচ্ছি। ক্যাপ্টেনের কথা শেষ করে সাব্বির আবারও ব্রিজে ফিরে আসে। সমুদ্রের বাতাস সাব্বিরকে টানছে না। সে গিয়ে হোপের পাশে বসে। হোপ সাব্বিরকে চিন্তিত দেখে বলে, স্যার, আপনাকে চিন্তিত বলে মনে হচ্ছে। কিছু নিয়ে কি বেশি ভাবছেন? একটু চিন্তায় পড়ে গেলাম হোপ। ক্যাপ্টেন বলছে এই বন্দরে সাবমেরিন নঙ্গর করতে পারবে না। তুমি কি মনে করো? স্যার, সাবমেরিন এই জাহাজের চেয়েও ছোট। এই জাহাজ নোঙ্গর করতে পারলে সাবমেরিন পারবে না, এটা কোনো কথা?
তাছাড়া ক্যাপ্টেন এসব বিষয়ে কখনোই নজরদারি করেনি। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। সিপারে কতগুলো মানুষ পেলে? এখনও বলা যাচ্ছে না স্যার, কেননা কাজ চলছে। কাজ শেষ হবে সন্ধ্যা 7টায়। তখন যতজন চলে যাবে তারা বাদে সবগুলোই এদের লোক, আর অস্ত্র ছাড়া এরা পাহারা দিবে না, এটা শিওর। ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করো। ড্রোন তো টাইপের গোদামে পাঠিয়েছো, তাই না? হ্যাঁ স্যার, এই মনিটরে দেখুন ফুটেজ। সাব্বির মনিটরের দিকে তাকিয়ে তাইপ আর তার ডান হাত নামির ল্যাপটপে কিছু একটা করছে আর বলছে। সাব্বির হেডফোন কানে গুঁজে শুনতে চেষ্টা করে। স্যার, চারদিকে আমাদের নেটওয়ার্ক জ্যামার অন করে দিয়েছি, সেই সাথে আপনাদের ড্রোনকেও চারকে সরিয়ে দিয়েছি। এখনো কোনো সন্দেহজনক কিছু দেখিনি। নজর রাখতে থাকুন আমির। এই ডিলটা কনফার্ম করেই 200 কোটি টাকা নিয়ে চলে যাব সিরিয়ায়। এরপর আমাকে পাইকে। আমাকে নিবেন তো বস? আরে তুমি তো আমার সব নামির। আমার তোমার চোখে দুনিয়া দেখি, তোমার কানে শুনি, আর তোমার মুখে বলি। তোমাকে ছাড়া আমার চলবেই না। ঠিক আছে বস, তাহলে সাবমেরিনটা কখন জেটিতে নেওয়ার করবে? আমি যতদূর খবর পেয়েছি সাবমেরিন সম্ভবত আজ ভোরবেলা নোঙর করবে। আমাদের গাড়িতে কতজন লোক আছে? আমাদের নিজেদের লোক 20 জন বস। আশা করি এদের দিয়েই গোপনে আনলোড করতে পারবো। ঠিক আছে নামির, কাজে মন দাও। আমি একটু ঘুমিয়ে নিই, রাত জাগতে হবে অনেক। ওই শয়তানটাকে এড়িয়ে ডিলটা করে দেশ ছাড়লেই বাঁচি। সাব্বির ইয়ারফোন খুলে রেখে হোপকে বলে, হোপ, ভোর রাতে সাবমেরিন আসবে। তুমি দ্রুত কিছু একটা করো যাতে আমরা সাবমেরিন কখন আসছে তা সহজে বুঝতে পারি। আমার মনে হচ্ছে এই নৌবাহিনীর দ্বারা এই কাজ সম্ভব না। স্যার, এই কাজটাও খুবই ইজি। নিউরাল ট্রেন রিসার্চ দিয়ে তায়েফের সাবমেরিন যোগাযোগ ট্র্যাক করা যাবে। আমি ওটা করে ফেলবো স্যার। ঠিক আছে, আমি তাহলে একটু বিশ্রাম নিই। কথাটা বলে সাব্বির চলে যাবে। অমনি হোপ দৌড়ে এসে সাব্বিরের পথ আটকায় আর বলে, স্যার দ্রুত চলুন, তায়েফকে কেউ ফোন দিয়েছে। সাব্বির দ্রুত এগিয়ে এসে কানে ইয়ারফোন গুজে চুপচাপ শুনতে থাকে। গম্ভীর কণ্ঠে কেউ একজন বলছে, তায়েফ, ব্ল্যাক মাম্বা বলছি, শুনতে পাচ্ছ? তাইপ কাপা কাপা কণ্ঠে বলে, জি জি বস, শুনতে পাচ্ছি। সাবধানে জেটিতে থাকতে হবে। আর হ্যাঁ, তোমার কাছে থাকা শক্তিশালী টাইম বম সক্রিয় করে ফেলো। হঠাৎ এটা বলছেন যে বস? ভোররাতে সাবমেরিন চালান আসছে, এই সময় কোনো হাঙ্গামা না করলেই হয় না? তায়েফ, তোমাকে যা বলা হচ্ছে তাই করো। বোমা সক্রিয় করে লঞ্চার রেডি করো। বন্দর সংমিলনে মিলিটারি ফুল ডিপো লক্ষ্য করো। ব্ল্যাক ম্যাম্বো কথাটা শুনে ঢোক গেলে তাইফ তারপর ভয়ত কণ্ঠে বলে, বস এটা কি বলছেন? মিলিটারি ফুয়েল ডিপো লক্ষ্য করে আমরা যদি কোনো হামলা করি, তবে আমাদের তো আস্ত রাখবে না সেনাবাহিনী। আমার অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে। টাইপ, বেশি কথা বলবো না। তোমাকে যা বলেছি তাই করো। আমাদের কাছে খবর আছে ঢাকার ওই শয়তান মেজর জেনারেল সাব্বির চট্টগ্রামে গেছে হেলিকপ্টারে। আমার মন বলছে শয়তানটা তোমার খোঁজে চট্টগ্রাম গেছে। তুমি হয়তো জানোই বান্দরবনে আমাদের প্রায় দুর্ভোগ্য পাথুরে গুহার ঘাটিতে থাকা রেভেন আর কর্তব্যকেও সাব্বির বের করে নিয়ে গেছে। সেখানে তুমি আছো খেলা জেটিতে। তোমাকে ধ্বংস করতে ওর বেশি সময় লাগবে না। হ্যাঁ বস, আমি বান্দরবনের ঘাঁটি সম্পর্কে জেনেছি। যখন জেনে গিয়েছ তখন কেন বাচ্চাদের মতো করছো তায়েফ? নিজের জীবন বিলিয়ে দিচ্ছ। বোমাটা লঞ্চারে রেডি রাখো। কোনো বিপদের আশঙ্কা করলেই ফুয়েল ডিপোর দিকে বোমা নিক্ষেপ করে তোমার স্পিড বোর্ডে করে কক্সবাজার চলে আসবে। ওকে বস, আমি এখনই রেডি করছি। কলটা কেটে দিয়ে সাব্বিরও মুচকি হেসে ইয়ারফোন খুলে বলে, হোপ, চারিদিকে নজর রাখতে থাকো। স্যার, আরেকটা কথা, ব্ল্যাক মাম্বা কিভাবে জানলো আপনি চট্টগ্রাম এসেছেন? তবে কি কোনো ঘরের শত্রুকে আমরা এখনো ধরতে পারিনি? হ্যাঁ হোপ, এখনই কিছু শত্রু আমাদের হাতের নাগালের বাইরে, তবে চিন্তা নেই, এগুলোকে ভয়ঙ্করভাবে পাকড়াও করব। আমি একটু রেস্টরুমে যাচ্ছি, রেস্ট নিয়ে এসে বাকি কথা বলব। কথাটা বলে সাব্বির দ্রুত রেস্টুরেন্টে চলে আসে। চোখ দুটো বিদ্রোহ করে আসছে। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম নেমে আসে ওর শরীরে। টানা কত ঘন্টা ঘুমিয়েছে সাব্বির নিজেও জানে না। ঘুমটা ভেঙে যায় ফোনের শব্দে। ফোনটা হাতে তুলে নিতেই দেখতে পাই নেহার কল। হ্যালো নেহা, বলো। অমনি ওপাশ থেকে নেহার চাপা উত্তেজিত কণ্ঠ ভেসে আসে সাব্বিরের কানে। স্যার,
আপনি আমায় বলেছিলেন না ক্যান্টনমেন্টের সবার উপর নজর রাখতে? হ্যাঁ বলেছিলাম নেহা। তুমি কিছু জানতে পেরেছ? জি স্যার, আমি আজই জানতে পেরেছি আমাদের ক্যান্টনমেন্টে থাকা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনি শ্যাডো গ্যাংয়ের এজেন্ট। সে ব্ল্যাক মুম্বা নামের কোনো এক ব্যক্তির সাথে কথা বলেন ঘন্টা পর ঘন্টা। বুঝতে পেরেছি নেহা, কিন্তু তুমি এত আতঙ্কিত হয়েছ কেন? শান্ত হও, এই সময় উত্তেজিত হতে নেই। আমি ক্যান্টনমেন্টে নিরাপদ অনুভব করছি না স্যার, কিছুটা ভয়ে আছি। নেহা তুমি শান্ত হও, ফোন কেটে দিয়ে জাস্ট 2 মিনিট অপেক্ষা করবে। এর মাঝে আমি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনের ব্যবসা করে ফেলবো। ওকে স্যার। সাব্বির ফোনটা কেটে দিয়ে জেনারেল ওয়াকারকে ফোন দেয়। হ্যালো স্যার, আমি সাব্বির বলছি। বলো সাব্বির। আপনি এই মুহূর্তে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করুন স্যার। এই শাখাওয়াত হোসেনের শ্যাডো গ্যাংয়ের এজেন্ট, আমাদের গোপন সব তথ্য পাচার করে দিচ্ছে। কি বলছো সাব্বির? তাকে তো আমি খুব সৎ ভেবেছিলাম। এখন তো তার আসল রূপ জানলেন স্যার, দ্রুত তাকে গ্রেপ্তার করুন। আমি এই মুহূর্তে গ্রেপ্তার করছি। সাব্বির, তুমি নিশ্চিন্তে তোমার মিশন সম্পন্ন করো। ধন্যবাদ স্যার। সাব্বির ফোনটা কেটে দিয়ে ঘড়ির দিকে তাকায়। দুপুর 12টা বেজে গিয়েছে, এখনো বহুত সময় বাকি। চোখটা আবারও বন্ধ করে ফেলে সে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে রাহেলা বেগম, নাজিয়া চৌধুরী, তিশা, সেই সাথে চট্টগ্রাম থেকে গল্ফ চ্যাম্পিয়ন হয়ে ফেরা আদিল সাহেব আর সায়েম চৌধুরী। নাজিয়া চৌধুরীর স্বামী গলায় গোল্ড মেডেল দেখে মুখ বাঁকিয়ে বলে, তাহলে তোমরা চ্যাম্পিয়ন হয়েই ফিরলে? তো তোমরা কি মনে করেছিলে আমরা প্রথম রাউন্ডেই বাদ হয়ে ফিরে আসবো? শুনে রাখো, আমরা শুধু চ্যাম্পিয়ন নয় বরং আরো বড় কিছু ডিজার্ভ করি। কি হলো আদিল ভাই? আমি আর কি বলবো সাইম ভাই, তুমি তো সব দিলে। তার তিশামা এখন কেমন বোধ করছো? আগের চেয়ে ভালো বাবা। আপনাদের বাঁদর ছেলে এসেছিল 5 দিন আগে, তারপর আবার ডুব দিয়েছে, কোনো খোঁজ নেই। শোনো মা, ওই বান্দরকে নিয়েও তো চিন্তা করতে কত হবে না। তোমার 2 বাবা এসে গেছে, এখন যে আমরাই আছি তোমার পাশে। এই সময় অত দুশ্চিন্তা করা বারণ। হ্যাঁ রে মা, আদিল ভাই একদম ঠিকই বলেছে। এই সময় অতিরিক্ত চিন্তা না করে তুই আজ থেকেই বরং আমাদের সাথে বিকেলে গল্ফ খেলা দেখতে যাবি, দেখবি ভালো লাগবে। খবরদার ওই সাহস করবে না সাব্বিরের বাবা। আমি কখনোই বৌমাকে গলফ খেলতে যেতে দিব না। নিজেদের মাথা তো খেয়েছ, এখন কি হবু নাতনিদের মাথাতেই গলফ খেলার ভূত চাপিয়ে দেবে? দেখো নাজিয়া, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার নাতিগুলো তার 2 দাদুর মতোই গল্ফ খেলার পাগল হবে। রাহেলা আপা, তুমি বরং তিশাকে কোরআন শরীফ পড়ার শেখাও। মেয়েটা এত বড় হয়েছে তবু কোরআন শরীফ পড়তে পারে না। সাথে রাহাকেও নিও। না না আম্মু, আমাকে শেখাতে হবে না, আমি সেই ছোট্টবেলা থেকে পড়তে পারি। তোমরা ভাবিকেই শেখাও, আমি বরং আমার বাবাদের সাথে মার্কেট যাব। বুঝেছি তো, তারা আসার পর থেকেই পিছু লেগেছিস। মা তিশা আর আপা, চলো আমরা বাগানে যাই, ওখানেই না হয় কোরআন তেলাওয়াত করা শেখাবো। ঠিক আছে আমরা, চলো তবে। তিশা 2 আম্মুর সাথে বাগানে চলে যায়। এদিকে রাহাকে নিয়ে সায়েম চৌধুরী আর আদিল সাহেব মার্কেটে চলে যায়। ভোর 5টা বেজে 30 মিনিট। তীক্ষ্ণ দৃষ্টিতে মনিটরের দিকে তাকিয়ে আছে হোপ আর সাব্বির। এমন সময় চাপা উত্তেজনায় হোপ কেঁপে ওঠে। সাব্বিরকে বলে, স্যার সাবমেরিন চলে এসেছে, এই দেখুন রেড ডট। এই ব্যাকাগুলো রাডার অন করেই বন্দরে নোমর করবে মনে হচ্ছে। তুমি নজর রাখতে থাকো হোপ, দ্রুত আমি ক্যাপ্টেনকে জানিয়ে আসে। কথাটা বলে সাব্বির দ্রুত ক্যাপ্টেন রুমে আসতেই দেখতে পাই ক্যাপ্টেন ঘুমিয়ে দুলছে। বেশ রেগে যায় সাব্বির, রেগে চিৎকার করে বলে ওঠে, ক্যাপ্টেন। সাব্বিরের চিৎকার ক্যাপ্টেনের কানে যেতে ক্যাপ্টেনের ঘুম উধাও, সাথে পাগলের মতো ডান হাত পা দিয়ে সাব্বিরকে স্যালুট করতে থাকে। সাব্বির বেশ বিরক্ত হয়ে বলে, আরেকবার চান্স দিলাম, এরপরে এমন করলে সোজা চাকরি খেয়ে দেবো। দ্রুত জাহাজের বর্ডার অন করো, সাবমেরিন এসে গেছে বন্দরে। সাবমেরিন? হ্যাঁ সাবমেরিন। দ্রুত জাহাজের নিউরাল লিঙ্ক টেসার অন করুন এবং সাবমেরিনকে লক্ষ্য করে মিসাইল রেডি রাখুন।
আমি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে মিসাইল ছুড়ে দেবে। ওকে স্যার। সাব্বির বেরিয়ে আসে ক্যাপ্টেনের রুম থেকে। জাহাজের ব্রিজে দুপাশে স্নাইপার রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে আবির আর আশিক। সাব্বির আশিক বলে, আসিক, চারপাশে যতজন লোক আছে সবগুলোকে হেডশট করবে। সাবমেরিন জেটটি নোঙ্গর করার সঙ্গে সঙ্গে আরেকটি রকেট লঞ্চার আছে, ওর আশপাশে কেউ থাকলে তাকে গুলি করবে। ওকে স্যার। মাহিন আর রায়হান, তোমরা দ্রুত জাহাজের পাশে স্পিড বোর্ডে গিয়ে বসে থাকো। আমি স্পিড বোর্ডে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা স্পিড বোর্ড সাবমেরিন ডান পাশ ঘেঁষে দাঁড় করিয়ে ওর দরজার মাঝে ক্লোরোফর্ম বম ছুড়ে দেবে। ওকে স্যার। কথাটা বলে ওরা দুজন স্পিড বোটে চলে যায়। সাব্বির হোপের পাশে গিয়ে দাঁড়ায়। হোপ সাব্বিরকে আরেকটা ল্যাপটপের দিকে তাকাতে ইশারা করে। সাব্বির সেদিকে তাকিয়ে চমকে ওঠে। ভুস করে একটা সাবমেরিন ভেসে ওঠে জেটিতে। সাবমেরিনকে ভেসে উঠতে দেখে সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিনিট 5 পর যে সাবমেরিনের দরজা খুলে যায়, অমনি সাব্বির চিৎকার করে আশিককে বলে, আশিক, ফায়ার। কথাটা বলার পরই সাব্বির স্পিডবোটে ঝাঁপিয়ে পড়ে। রায়হান দক্ষতে দ্রুত স্পিডবোট নিয়ে গিয়ে সাবমেরিনের ডান পাশে দাঁড় করায়। মাহিন দ্রুত বেগে পরপর দুটো ক্লোরোফর্ম বোম ছুড়ে মারে। এদিকে আশিক আবিরের নিখুঁত নিশানায় পরপর 20 জন লোক চোখের পলকে শেষ। সাব্বির চারদিকে এক পলক তাকিয়ে জেটিতে নোঙ্গর করে রাখা স্পিডের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে। বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। শরীরে কালো রঙের চাদর জড়িয়ে দুজনকে ছুটতে আসতে দেখে সাব্বির কোমর থেকে রিভলভার বের করে পরপর 4 রাউন্ড গুলি করে। এবার নিখুঁত নিশানা। টাইমার নামি মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মাহিম আর রায়হান ছুটে গিয়ে ওদের ধরে হাতে পেয়ে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। সাব্বির মুখে মাস্ক লাগিয়ে সাবমেরিনের ভিতরে প্রবেশ করে। চমকে যায় 10 জন ক্রু সেন্সলেস হয়ে পড়ে আছে ভেতরে। সেই সাথে জাহাজ ভর্তি বিদেশি মদ আর মাদক দিয়ে ভর্তি। সাব্বির ওয়াকি টকি বের করে চট্টগ্রাম মিলিটারি ফুয়েল ডিপোতে ইনফর্ম করার সঙ্গে সঙ্গেই ওত পেতে থাকা আর্মির বহর এসে সবকিছু কভার করে নেয়। সাব্বির তাদের সবকিছু বুঝিয়ে দিয়েই হেলিকপ্টারে তাইফ আর নাইমকে নিয়ে ঢাকা ফিরে আসে। ইন্টেলিজেন্স সেলে তাইফকে ঝুলিয়ে রাখা হয়েছে উল্টো করে। পাশেই টেবিলের উপর রাখা গরম পানির কেতলি। সাব্বির তাইফের চুলের মুঠি চেপে ধরে বলে, তাইফ সিরিয়ান মিলিশিয়া গ্রুপের কমান্ডার, বর্তমান ভাড়াটিয়া স্যারোগ্যাংয়ের লোক। তোর কিছুটা কথা জিজ্ঞেস করবো, সরাসরি বলবি, নয়তো ফুটন্ত গরম পানি দেখেছিস তো? ওগুলো প্রথমে তোর মুখ, তারপর নাকে, শেষে চোখের মাঝে রেখো। আমি বড় নির্দয়, তাই দ্রুত সবকিছুর জবাব দিবি। তোকে কিছু বলবো না আমি। সাব্বির তাইফের কথাটা শোনার সঙ্গে সঙ্গেই গরম পানি ঢেলে তাইফের নাকে। ফুটন্ত গরম পানি নাকে পড়তেই ফটফট করতে শুরু করে দেয় তাইফ। সাব্বির আবির মাহিনকে ইশারা করতেই ওরা দুজন তাইফের 2 হাতের সাথে 20 কেজি ওজনের পাথর ঝুলিয়ে দেয়। সাব্বির গরম পানি ঢালতে ঢালতেই গম্ভীর কণ্ঠে বলে, তাইফ, এটাই আমার শেষবারের মতো তোকে বলা কথা। বল, ব্ল্যাক মাম্বা কে কোথায় পাবো? কে ব্ল্যাক মাম্বা? তাইফ চিৎকার করে বলে ওঠে, ব্ল্যাক মামা শুটাও গ্যাংয়ের বাম হাত। একে কোথায় পাবো আমি? কক্সবাজারে আছে সে। দয়া করে আমার নাকে আর গরম পানি দিও না, আমি সহ্য করতে পারছি না। এটা তোর প্রথমে ভাবা উচিত ছিল। আবির, এর হাতে 20 কেজির বদলে 100 কেজির পাথর ঝুলে দাও। হেলিকপ্টারের ব্যবস্থা করো, আজই আমরা কক্সবাজার যাব। তাই বল, একে কোথায় পাবো আমরা? ইনানি বিচ থেকে 8 কিলোমিটার দূরে পাহাড়ের মাঝে একটা পুরাতন গোডাউনে ব্ল্যাক মামাকে পাবেন। এই সম্পর্কে তুই কি জানিস? এই ব্ল্যাক মামা সাবেক CLA এজেন্ট, ভয়ঙ্কর বোমা তৈরিতে পারদর্শী, সেই সাথে স্নাইপার রিভলভার চালানোই দক্ষ। এবার আমাকে ছেড়ে দিন। তোকে তো ছাড়বই তাইফ, তবে তার আগেই জনথনের ডান হাতের মতো বাম হাতটা কর্তন করে আসিয়াকে। কথাটা বলে সাব্বির বেরিয়ে আসে সেখান থেকে। রাতে হেলিকপ্টারে করে চলে আসে কক্সবাজার। রাতের ইনানি বিচের উপর বসে আছে সাব্বির। পাশেই হোপ ল্যাপটপের কিবোর্ডে খুঁটিনাটি করছে। এমন সময় হোপ সাব্বিরকে বলে, স্যার, এই ব্ল্যাক মাম্বাতে পাক্কা খেলোয়াড়। এখন থেকে 8 কিলোমিটার দূরে একটা বড় পরিত্যক্ত রেস্টুরেন্টের মাঝেই এর ঘাঁটি। আমি পুরোটা স্ক্যান করে ফেলেছি। একে ধরতে আমরা আর কয়জন যাব না হোপ, একে চারিদিক থেকে ঘিরে রাখতে হবে। হ্যাঁ স্যার, দ্রুত চলুন, এতক্ষণে হয়তো খবর পেয়ে গেছে। পালানোর আগেই আমাদের একে পাকড়াও করতে হবে। চলাই কই,
আবির, তুমি জলদি 3 ট্রাক সৈন্যকে আসতে বল। সকাল 10টা। ব্ল্যাক মাম্বার ঘুম ভেঙে যায় মোবাইলের রিংটনে। বিরক্তি নিয়ে মোবাইলটা হাতে নিতেই কেঁপে ওঠে ওর হাত, কেননা জনাথন ফোন করেছে। বলুন বস, হঠাৎ করে ফোন দিলেন? জনাথনের ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। ব্ল্যাক মাম্মা, তুমি এই মুহূর্তে প্রস্তুত হও, আমি আসছি তোমার কাঠিতে। এভাবে আর ছায়া লুকিয়ে শয়তান সাব্বিরের সাথে লড়াই করা যাবে না। একে একে আমি আমার সবগুলো নেটওয়ার্ক হারিয়ে ফেলেছি, তুমি শুধু বাকি আছো। আমি এই মুহূর্তে তোমার সাথে যুদ্ধে নেমে যাব। সাব্বির এতদিন আমার ছায়ার সঙ্গে যুদ্ধ করেছে, আজ সরাসরি ওর সাথে আমার লড়াই হবে। বস, আপনি কি বাংলাদেশে আছেন? হ্যাঁ ব্ল্যাক মাম্মা, আমি বাংলাদেশে এসেছি। ওই শয়তানটাকে ধ্বংস করার জন্য আমাকেই আসতেই হলো। তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। কলটা কেটে যায়। সাব্বির কান থেকে ইয়ারফোন খুলে রেখে হোপকে বলে, হা হা হা, হোপ, এরা তো তোমার কারণেই ঠিকভাবে প্ল্যানিং করতে পারছে না। যেই কল দিচ্ছে তাকেই তুমি ধরে ফেলছো। স্যার, জোনাথনের কণ্ঠ শুনে মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে। এভাবে তাকে হালকাভাবে নেবেন না স্যার, আমাদের আরও সাবধান হতে হবে। আপনি সহ বাকি সব সদস্যদের বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট, এমনকি বুট জুতো পরতে বলুন। আমি যতদূর জানি এই ব্ল্যাক মাম্বার নিঃশব্দে স্কাইপার রিভলভার চালায়, এতে নিখুঁত নিশানা। চোখের পলক ফেলার আগেই আমরা শেষ হয়ে যাব। হোপ, তুমি জনাথনের লোকেশনটা বলো, আমি চাই এই জনাথনকে আগে ধরে ফেলতে। জোনাথন হোটেল ডিপ হরাইজনে উঠেছে স্যার, কলাতলি মেইন রোড, সমুদ্র সৈকতের খুব কাছেই। আপনি চাইলে এখনই আমরা ওকে ধরতে পারি। চলো, আগে শয়তান ব্ল্যাক মাম্বাকেই ধরি। ইনানি বিচের 8 কিলোমিটার দূরে আসতেই সাব্বির দেখতে পাই পরিত্যক্ত একটা হোটেল। চারিদিকে জঙ্গলের স্তূপ দিয়ে পরিপূর্ণ। খুব দ্রুত স্পাইন ড্রোন আকাশে উড়িয়ে দেয়। ড্রোনটা নিঃশব্দে হোটেলের ভেতরে যেতেই সাব্বির মনিটরে নজর দেয়। পূর্ণ ধাঁচের হোটেলেই ভেতরটা পরিষ্কার, সেই সাথে মদের বোতলে চুমুক দিতে থাকা এক বিশাল দেহী লোককে ঘিরে রেখেছে মেশিন গানধারী কয়েকটা লোক। হোপ হাসি মুখে বলে, স্যার, এটাই সুযোগ, এই মুহূর্তে আক্রমণ করতে হবে। ব্ল্যাক মাম্বা মাতাল অবস্থায় আছে, ওর কিছু বুঝে ওঠার আগেই শেষ করে ফেলতে হবে। সাব্বির 100 জন সৈনিকের দিকে তাকিয়ে আদেশ দেয় সামনে এগিয়ে যেতে, সেই সাথে নিজেও হাতে লেজার বিম নিয়ে এগিয়ে যেতে থাকে। হোপ সাব্বিরকে ভেতরে থাকা 10 জনের অবস্থান জানান দিতে থাকে। সাব্বির দেরি করে না, মাইনে ক্লোরোফর্ম বোম দ্রুত ভাঙ্গা জানালা দিয়ে ছুটে মারে। মুহূর্তে চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। সাব্বির দ্রুত গ্যাস মাস্ক পরে নিয়ে হোটেলের ভিতরে হামাগুড়ি দিয়ে প্রবেশ করতেই এক ঝাঁক গুলি ওর মাথার উপর দিয়ে উড়ে যায়। টানা 40 সেকেন্ড একটানা ব্রাশ ফায়ার করার পর ঝুপঝুপ শব্দ কানে আসে সাব্বিরের। মনে মনে মুচকি হেসে লেজার বিম অন করে মাটিতে দুবার ঘুরিয়ে নেয়, সাথে সাথে পোড়া গন্ধে মম করতে থাকে চারিদিকে। সাব্বির উঠে দাঁড়িয়ে দ্রুত সোফার উপর হয়ে পড়ে থাকা ব্ল্যাক ম্যাম্বোকে টেনে হিসে বের করে নিয়ে এসে দাঁড় করে সবার সামনে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে বিশাল দেহী আফ্রিকান নিগ্রোকে। সাব্বির বেশি দেরি করে না, পরপর গুলি করে ঝাঁঝরা করে ব্ল্যাক ম্যাম্বের দেহ। হোটেল ডিপ হরিজন এর সামনে দাঁড়িয়ে আছে সাব্বির, সেই সাথে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছদ্মবেশে ঘুরঘুর করছে আবির, আশিক, মাহিন আর রায়হান। হোপ নিজেও ছদ্মবেশে গাড়ির মাঝে বসে আছে। বিচে থাকা সাধারণ নাগরিকদের বদলে পুরো বিচ দখল করে নিয়ে আর্মির সদস্যরা সবাই ছদ্মবেশে। সাব্বির ব্লুটুথ ইয়ারফোনে হোপকে বলে, হোপ, জনাথনকে তো এখনো দেখতেছে না। স্যার, হোপ আসছে। সাদা ব্লেজার, কালো প্যান্ট পরিহিত, কালো কুচকুচে চেহারার একটা লোক দেখলেই চিনতে পারবেন। শরীরে রিভলভার কিছু আছে? হঠাৎ আতঙ্কিত কণ্ঠে বলে, জি জি স্যার, জোনাথনের পুরো দেহেই টাইম বোমা। সাবধান, দূরে সরে আসুন স্যার। না হোপ, এই জনাথনকে শেষ করতে হবে, তুমি দ্রুত বলো। স্যার, একটাই উপায় আছে, জোনাথনকে সেন্সলেস করে ফেলতে হবে, তারপর বোমাগুলো শরীর থেকে খুলে ডিসকানেক্টেড করতে হবে। ওকে, মাহিন শুনতে পাচ্ছ? জি স্যার। সবাইকে বলো চারপাশ থেকে দ্রুত সরে থাকতে। জনাথনের পুরো দেহে টাইম বোমা লাগানো। যখনই বিচে নামবে সঙ্গে সঙ্গে তোমরা হাই পাওয়ার ক্লোরোফর্ম বোম নিক্ষেপ করবে। ওকে স্যার। সাব্বির দূরে সরে আসে। মাইন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে জনাথনের দিকে। জনাথন হোটেল থেকে বেরিয়ে যে বিচের উপর পা ফেলতে নিবে, অমনি মাইন পরপর 4টা ক্লোরোফর্ম বোম নিক্ষেপ করে। বিনা সাউন্ডে বোমগুলো ব্লাস্ট হয়ে যায়। জনাথন কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যায়। সাব্বির মুচকি হেসে হোপের দিকে তাকায়।
হোপ ল্যাপটপ রেখে মাইনকে ইশারা করে। মাইন ইশারা বুঝে মুচকি হাসে। হোপ হাতের আঙ্গুলের 123 গুণার সঙ্গে সঙ্গে দুজন ছুটে গিয়ে জনাথনের হাতে আর পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে পায়ের সাথে দড়ি টেনে হিসে নিয়ে যায় বিছার মাঝে। হোপ আবারও প্লাস হাতে এগিয়ে গিয়ে হোপের শরীরে লাগানো 10 কেজি ওজনের টাইম বোম ডিসকানেক্ট করে ছুটে চলে আসে সেখান থেকে। সাব্বির এগিয়ে গিয়ে পরপর 10টা লাথি মারতে চোখ মেলে তাকায় জনাথন। নিজেকে বাধা অবস্থায় দেখে বিস্ময়কর চাহনিতে সাব্বিরের দিকে তাকায়। সাব্বির বিজয়ের হাসি দিয়ে জনাথনের কপালে রিভলভার ঠেকিয়ে বলে, হা জনাথন, অবশেষে তোর ছায়া এই বাংলাদেশের চিরতরে মুছে গেল। তোর মতো আর কোনো মাফিয়া এই দেশের দিকে চোখ তুলে তাকাতেও ভয় পাবে। ভালো থাকিস, আল্লাহ হাফেজ। কথাটা বলার পরপরই সাব্বির জনাথনের কপালে পুরো ম্যাগাজিনের গুলি শেষ করে ফেলে। দেখতে দেখতে 4 মাস কেটে গিয়েছে। অপারেশন থিয়েটারের বাহিরে অস্থির হয়ে পায়চারি করছে সাব্বির। আদিল সাহেব আর সাইম চৌধুরী ছেলেকে সান্ত্বনা দিতে এসেও দিতে পারছে না। তারা দুজনও যে চিন্তায় অস্থির। রাহেলা বেগম আর নাজিয়া চৌধুরী দৌড় পড়ছেন। এমন সময় বাচ্চার তীব্র কান্নার শব্দ সাব্বিরের কানে আসে। মুহূর্তে পাথর হয়ে যায় সে। এর কিছুক্ষণ পর আরও একটা বাচ্চার কান্নার শব্দে সাব্বির পড়ে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যখন চোখ মেলে তাকায়, নিজেকে হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। সাব্বিরকে চোখ মেলে তাকাতে দেখে হাসি মুখে এগিয়ে আসে রাহেলা বেগম আর নাজিয়া চৌধুরী। দুজনের কোলে সাব্বিরের যমজ সন্তান। কি রে বাবা, তুই হঠাৎ ওভাবে মেঝেতে লুটিয়ে পড়লি কেন? আসলে আম্মু, আসল নকল রাখ, নে বাচ্চাদের কোলে নিয়ে দেখ, একদম তোর মতোই হয়েছে। সাব্বির বাচ্চাদের কোলে নিয়ে পাশে তাকায়। তিশা অপলক চেয়ে আছে ওর দিকে। দুজনের চোখাচুকি হয়। সাব্বির বাচ্চাদের একবার করে কোলে নিয়ে ওদের কপালে চুমু দিয়ে ওর আম্মুকে বলে, আম্মুরা তোমরা একটু বাইরে যাবে প্লিজ। নাজিয়া চৌধুরী দ্রুত সবাইকে নিয়ে বাহিরে চলে যায়। সাব্বির বেড থেকে উঠে তিশা পাশে গিয়ে বসতেই তিশা সাব্বিরের মাথায় গাঁটটা মেরে বলে, কুত্তা বাচ্চা হলো আমার, আর তুমি এইভাবে সেন্সলেস হয়ে গেলে কেন? জানো কত লজ্জা পেয়েছি আমি। ভয় তিশা, প্রচন্ড ভয়। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে আমি নিজেকে সামনে রাখতে পারিনি। খুব ভালোবাসো বুঝি আমায়? সাব্বির তিশাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, নিজের চেয়েও বেশি ভালোবাসি তোমায়। লেখক তৌফিকের কথা। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর গল্পটি শেষ হলো। সবাইকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ। আশা করি সামনের ভিডিওগুলোতেও এভাবেই আপনাদের পাশে পাবো। ধৈর্য ধরে আমাদের গল্প শোনার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।